গতদিন কোনো কাজ দেখতে বলিনি। তো আজকে আমরা যেটা করব, আমাদের যে ক্লাস আউটলাইন আছে, সেখানে দেখলাম আজকের ক্লাসের মধ্যে আছে ফাংশন, তাই না? ফাংশন আছে না, ইউজার ডিফাইন্ড ফাংশন। জি জি তো আমরা এইগুলো নিয়ে কথা বলবো। তো আমি কম্পাইলারটা ওপেন করে নিই, আমাদের কম্পাইলারটা লাগবে। তো ফাংশন নিয়ে আমরা গতদিন একটু কথা বলছি। যতদিন আমি বলছি যে এই যে বিয়ের ফাংশন, বার্থডে ফাংশন, এইগুলো নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? জি স্যার। জি বলছিলেন। হ্যাঁ। তো এই ফাংশন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন কি কাজ করে, এইগুলো কেন দরকার, সেটা আমরা বলবো। তো একটু খেয়াল করে দেখেন যে সফটওয়্যার, যে ধরেন কেউ চাউলের ব্যবসা করে, চাউল। তো চাউলের ব্যবসায় তার 1 মণ চাল আছে, সে 10 জনের কাছে 2 কেজি করে বিক্রি করলো। তাহলে তার চাল কমবে না আগের মতো একই থাকবে? কমবে। চাল কমবে। কমবে, কমবে। কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে যেটা হয়, ধরেন একটা সফটওয়্যার কেউ বানাইছে, আমরা যদি 2 কোটি মানুষ ডাউনলোড করি, সেটা কি কমবে নাকি? না না কমবে না। কমবে না, কন্টেন্ট কিন্তু সেম, তাই না? জি 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 এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো এই যে আমরা যদি যখন কোনো কাজ করি, তো কাজগুলো যদি একই ধরনের হয়, একই ধরনের কাজ যদি বারবার করতে হয়, তো সেই কাজ করার জন্য বারবার কোড লিখে তো লাভ নাই। কেমন, আমি একটু দেখি। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। আচ্ছা, এটা কোনটা ভাই? তো আমরা একটা ফাইল নিলাম। যে কোনো নামে নিলেই হবে। তো আমরা লিখি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, লিখলাম। এখন এই প্রোগ্রামের আউটপুটটা কি? আমরা যতটুকু শিখছি, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এইটা হলো, এতটুকু হলো আমাদের আউটপুট। এটা আমরা প্রথম দিনই হয়তো শিখছি। এই তো এখন আমরা এই যে এই কোন ফাংশন, আমরা তো জানছি যে মেইন একটা ফাংশন, তাই না? মেইন একটা ফাংশন, এটা তো আমরা জানি। জি স্যার। এবং সি প্রোগ্রাম রান করা শুরু করে কোথা থেকে? মেইন ফাংশন থেকে, তাই না? জি মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এমন যদি অন্য কিছু দেখি, সেটাও কিন্তু একটা ফাংশন। ক্লিয়ার? মানে মেইনের যে স্ট্রাকচার, একটা নাম, ফার্স্ট ব্র্যাকেট, কার্লি ব্রেস, ভিতরে কিছু, এরকম স্ট্রাকচারে যদি কখনো কোনো কিছু দেখি, সেটাও আর একটা ফাংশন। ঠিক আছে? কিন্তু মেইন ফাংশন না, মেইন ফাংশন না। ঠিক আছে? আচ্ছা, মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম রান করা যাবে না, যাবে নাকি? জি না, মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম রান করা যাবে? আচ্ছা, যাবে না। যাবে না। আচ্ছা, ফাংশন কত প্রকার সেটা কি আমরা জানি নাকি? ফাংশন কত প্রকার সেটা আমরা জানি? না স্যার। আচ্ছা, আমি একটু বলি। ফাংশন গুলো, আচ্ছা, এর অ্যানোটেশন টুল অ্যাক্টিভ হয়েছে, সমস্যা নেই। ফাংশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো ইউজার ডিফাইন্ড ডিফাইন লাইব্রেরি ফাংশন, সেকেন্ড ওয়ান হলো লাইব্রেরি ফাংশন। আচ্ছা, তো সেকেন্ড ওয়ান হলো লাইব্রেরি ফাংশন। এখন এই দুইটার নামের মধ্যে কিছু লুকায় আছে। তার কারণ কোনো কিছুর নামকরণ যখন করা হয়, তখন যারা করেন তারা, ওনারা সবসময় প্রাসঙ্গিক কিছু ভাবার চেষ্টা করে, কিংবা কোনো ঘটনা ভাবার চেষ্টা করে, তাই না? জি স্যার। জি এই যে সেটা ব্র্যান্ড নেম হোক আর অন্য কোনো নাম হোক, এরকম, তাই তো?
এই যেরকম আমাদের বাচ্চা কাচ্চা হলে আমরা বাবা মার নামের সাথে মিলাই রাখার চেষ্টা করি, কিন্তু কোনো বিখ্যাত ব্যক্তির সাথে নাম মিলাই রাখার চেষ্টা করি, এরকম হয় না? হয়। জি তো আমাদের প্রথম যেটা সেটাকে বলতেছে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আর সেকেন্ডটা হলো লাইব্রেরি ফাংশন। তো আমি আগে একটু লাইব্রেরি ফাংশন নিয়ে কথা বলবো, মানে সেকেন্ডটা নিয়ে। আমরা দুইটা আগে পরে লিখতে পারতাম, ঠিক আছে, সমস্যা হতো না। তো একটা হলো লাইব্রেরি ফাংশন আর একটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। তো তার আগে লাইব্রেরি ফাংশন আলোচনা করার আগে আমার কথা হলো লাইব্রেরি বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ লাইব্রেরি? যেখানে অনেকগুলি বই সংগ্রহ থাকে। থাকে, উনি যেটা বললো আমি শতভাগ সমর্থন করলাম। আর কেউ কোনো মতামত দিবেন নাকি? না স্যার এটাই। এটাই তাই না? খালি আমি ভুল আর সব ঠিক? না স্যার আপনিও রাইট। আমিও রাইট তাই না? তো এ তো নানান অবস্থা হয়ে গেল তাহলে। ঠিক আছে, নানান অবস্থা কি হলো সেটা অনলাইনে আছে তো বলা যাবে না, অন রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলতে মূলত যেখানে বিভিন্ন রিসোর্স থাকে মূলত। এটা কে বললেন? রিফাত হোসেন পরিমল। এটা কে বললেন? স্যার আমি রিফাত হোসেন পরিমল। আচ্ছা, কোথা থেকে বলতেছেন আপনি? আমি ঢাকা থেকে বলছি। আর আমি পড়ছি হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। শব্দ আসতে শোনা যাচ্ছে আচ্ছা, স্যার। হ্যাঁ সাউন্ড আসতে 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 আসতে। ওই হাজী দানেশের কম্পিউটার সায়েন্সের হেড দেলোয়ার ভাই, আর মিসেসও ওখানে টিচার। ওনারা, উনি ছিল আমার সাথে ইন্ডিয়াতে ছিল, এখনো ওনারা, এখন ওনারা ইতে আছে, কোরিয়াতে। আচ্ছা, একটু খেয়াল করি। তো এখন উনি বললো যেটা, এটাও আমি সমর্থন করলাম, ঠিক আছে। আসলে লাইব্রেরি, আমরা কি লাইব্রেরি বলি না বইয়ের লাইব্রেরি বলি? বইয়ের লাইব্রেরি বলি, কিন্তু আমরা বলি বইয়ের লাইব্রেরি। লাইব্রেরি বলি। জি স্যার। হ্যাঁ, আসলে লাইব্রেরি বলতে বোঝায় কালেকশন অফ সিমিলার টাইপস আইটেম, কালেকশন অফ সিমিলার টাইপস আইটেম, যে একই ধরনের জিনিসের কালেকশন থাকবে। তো দেখেন তাহলে জুতার যে র‍্যাক এটা কিসের লাইব্রেরি? জুতার লাইব্রেরি। জুতার লাইব্রেরি, ঠিক আছে। তো বলতেছে লাইব্রেরি ফাংশন, লাইব্রেরির বই, তার মানে এই বইটা লাইব্রেরির। লাইব্রেরি ফাংশন মানে এই ফাংশনটা লাইব্রেরির, মানে যেখান থেকে ফাংশনটা আসতেছে সেইটা হলো লাইব্রেরি, একটা লাইব্রেরি ফাংশনের কালেকশন। ক্লিয়ার? অনেকগুলো ফাংশনের সমষ্টি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ফাংশন আছে তার মধ্যে থেকে আসতেছে, ঠিক আছে। এই তো এখন যে ফাংশন গুলো ওই লাইব্রেরি থেকে আসে, সেই ফাংশন গুলোকে বলবো লাইব্রেরি ফাংশন। আর কোন ফাংশন গুলো আমরা এখনো দেখিনি, ঠিক আছে, কোন ফাংশন গুলা আমরা এখনো দেখিনি। আর যে ফাংশন গুলো লাইব্রেরি থেকে আসে না, আমরা আমাদের মতো ডিক্লেয়ার করতে পারি, আমাদের মতো ডেফিনিশন করতে পারি, ডেফিনিশন দিতে পারি, সেই ফাংশন গুলোকে আমরা বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন। ক্লিয়ার? জি বলতে গেলে কি? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা দেখি, একটু আগে যাই। ইউজার ডিফাইন্ড ফাংশন কি, লাইব্রেরি ফাংশন কি। তো একটু খেয়াল করেন যে লাইব্রেরি ফাংশন, তো আমরা যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, লাইব্রেরি ফাংশন আমরা একটাও ব্যবহার করছেন নাকি আপনারা এখনো? করছি স্যার। কোনটা? ম্যাথটা প্রিন্টএফ স্ক্যানএফ। প্রিন্টএফ স্ক্যানএফ, এই তো সুন্দর। প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশন গুলো কি? লাইব্রেরি ফাংশন। হ্যাঁ সুন্দর। আচ্ছা আচ্ছা, তো এটা হলো লাইব্রেরি, এইগুলো হলো প্রিন্টএফ স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন, অলরেডি আছে আমাদের একটা। এবার আমি একটু প্রশ্ন করি, আমাদের যে ফাংশন, যেটা মেইন ফাংশন আমরা ব্যবহার করতেছি, এইটা কোন ধরনের ফাংশন? ইউজার ডিফাইন ফাংশন। কেন? কারণ স্যার এটা আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে প্রথমেই। এটা কে বললেন? স্যার আমি নুমান বিন হোসেন। ওই ঢাকা থেকে বলতেছেন? জি স্যার, ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, এই হাজী দানেশ? না স্যার, তাহলে ও ডিপ্লোমা। সিটি ইউনিভার্সিটি ডিপ্লোমা। এই আমাদের হাজী দানেশ আছে নাকি? জি স্যার আছে। আমাদের মেইন ফাংশন এটা কি লাইব্রেরি ফাংশন না ইউজার ডিফাইন্ড ফাংশন? মেইন ফাংশন স্যার এটা লাইব্রেরি ফাংশন।
আচ্ছা আমাদের ডুয়েট আছে এই ডুয়েট আছে নাকি, ওর নাম কি ভুলে গেছি। তৌফিক হাসান তৌফিক হাসান ছিল তো এই হাজী দানেশের যখন ছিলেন ওই যে আফজাল সাহেব ছিল ভিসি, ওনাকে পাইছিলেন নাকি? না স্যার, আমরা ওনাকে পাই নাই। হুম আমি স্যার 2019 ব্যাচের আর কি, মানে এখন আচ্ছা। লেভেল 2 তে আছি। আচ্ছা তো একটু খেয়াল করেন, তো এই যে মেইন ফাংশনটা এটা আসলে ইউজার ডিফাইন্ড ফাংশন। মেইন ফাংশনটা কি ফাংশন? ইউজার ইউজার ডিফাইন ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশন তো প্রমাণের সুযোগ আছে, কিন্তু আমি এখন আর ওই পথে যাচ্ছি না। তবে ইউজার ডিফাইন্ড ফাংশন, তবে কথার অর্থ হলো এই যে আপনারা কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার পড়ছিলেন তো, কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার। জি স্যার। জি স্যার কিওয়ার্ড কাকে বলে আর আইডেন্টিফায়ার কাকে বলে? কিওয়ার্ড হলো যে ওয়ার্ডগুলোর মিনিং সুনির্দিষ্ট, তাই না? জি স্যার। জি আর আইডেন্টিফায়ার হলো আমরা যে নামগুলো ব্যবহার করি আমরা দিতে পারি কিছু শর্ত সাপেক্ষে, সেইগুলো হলো আমাদের আইডেন্টিফায়ার, ঠিক আছে তাই না? জি জি আচ্ছা তো এই মেইন স্যার আইডেন্টিফায়ার ইস্যুটা নতুন, আইডেন্টিফায়ারটা যদি আরেকটু পরিষ্কার করে বলতেন। আইডেন্টিফায়ার ইস্যুটা নতুন। আচ্ছা আমরা সিতে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিংবা ফাংশন ডিক্লেয়ার করি তো তার নাম দিতে হয় না? নাম ওগুলা ইন্টিজার ঘোষণা করি আমরা। হ্যাঁ, জি। যেরকম ইন্টিজার ধরলাম আমের হিসাব করব, ইন্টিজার ম্যাঙ্গো, ঠিক আছে? জি স্যার। কেউ দিল আইএনটি এম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ম্যাঙ্গো কি ম্যাঙ্গো হবে না ম্যাঙ্গো হবে, কোনটা? আচ্ছা তো খেয়াল করে দেখেন, কেউ দিল এম ম্যাঙ্গো, আর কেউ অন্যটা দিতে পারে, কিন্তু এটা দেওয়ার কিছু নিয়ম আছে না? এই নিয়মগুলো তো আপনারা পড়ে ফেলছেন আছে। অলরেডি। রুলস আছে অবশ্যই এই আমাকে যে প্রশ্ন করলেন, হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার দিয়ে শুরু করতে তো ক্যারেক্টার আমি ডিফাইন করে বলতেছি, করতে এই যে নামগুলো আমরা দিচ্ছি এইগুলোকে বলে আইডেন্টিফায়ার। এইগুলোকে ভ্যারিয়েবল যেমন বলে আইডেন্টিফায়ারও বলে, ঠিক আছে? আর Character দিয়ে কিওয়ার্ড শুরু করতে। কোনগুলো আমরা যেরকম ব্যবহার করতেছি প্রিন্টএফ, স্ক্যানএফ, জি স্যার। এই স্যার যে 32টা ওয়ার্ড, কিওয়ার্ড আছে আমাদের পড়ানো হয়েছিল। হ্যাঁ তারপরে ইন্ট, এই যে আইএনটি ইন্ট, ঠিক আছে? আইএনটি জি, ইন্ট, ফ্লোট, ইন ফ্লোট ডাবল ব্রেক, কন্টিনিউ, হোয়াইল, ডু, ফর, যে ওয়ার্ডগুলোর মিনিং সুনির্দিষ্ট, ঠিক আছে? এইগুলো হলো জি স্যার। আমাদের কিওয়ার্ড। আর যে ওয়ার্ডগুলো আমরা দিই, অ্যালফাবেট গুলো আমরা দিই, সেগুলো আইডেন্টিফায়ার, যদিও কিছু নিয়ম আছে। তো এখন বলি যে আমরা এই কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার দুইটা আলাদা আলাদা। তো এই মেইন যে ফাংশন, এই ফাংশনটা আসলে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমাদের সিটি ইউনিভার্সিটি যে বলছেন উনি একবারে ঠিক বলছেন, ঠিক আছে? ধন্যবাদ। আর তবে এই মেইন যে ওয়ার্ডটা, এটা হলো কিওয়ার্ড, ঠিক আছে? মেইন যে ওয়ার্ডটা এটা কি? কিওয়ার্ড। এইটা ইউজার ডিফাইন্ড ফাংশন, কিন্তু এই ফাংশনটার নাম হইছে একটা কিওয়ার্ড দিয়ে, যাতে করে ওই কম্পাইলার বুঝতে পারে, আর কিছু না। তো আমাদের লাইব্রেরি ফাংশন বলতে আমরা বুঝলাম এই ফাংশনগুলো কোন এক লাইব্রেরিতে আসে। তো আপনারা বললেন প্রিন্টএফ, স্ক্যানএফ, এইগুলো হলো লাইব্রেরি ফাংশন। এইটা লাইব্রেরি কোনটা? stdio.h stdio.h, ঠিক আছে? সুন্দর। আপনারা তো অনেক কিছু শিখছেন, আলহামদুলিল্লাহ। তো এই এখন আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার তখন এই প্রোগ্রামিং এর বেস শুরুর দিকে খুব দুর্বল ছিল। দুর্বল বলতে আমরা আসলে ওইভাবে টিচিংটা পাইনি। একজন টিচারের ক্লাস ছিল, উনি আর কি মানে শুনতাম অনেক ভালো প্রোগ্রামার, অনেক ভালো ক্লাস নেয়, কিন্তু উনি আমাদের ঠিকঠাক ক্লাসই নেয়নি, সামান্য কয়েকটা ক্লাস নেয়, যাতে করে আমাদের সবার অবস্থা এক ছিল, যে পরে যে যা শিখতে সব নিজ দায়িত্বে। তো studio.h এটা হলো লাইব্রেরি। এখন বলি ইউজার ডিফাইন্ড ফাংশন কি। তো দেখেন এই মেইনের স্ট্রাকচারে আমরা যা দেখবো, বললাম আমরা সেটা ফাংশন। তো মেইনের আগে আমি একটা ফাংশন লিখলাম এসএমএস, কি লিখলাম? এসএমএস লিখে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর এরকম দিলাম, ঠিক আছে? জি দেওয়ার পরে আমাদের এই লেখাটাকে আমি রেখে দিলাম এইটার মধ্যে। সমস্যা তো নাই? সমস্যা আছে? না স্যার। সমস্যা থাকার কথা না। এখন খেয়াল করেন যে আমরা
যে এটা লিখলাম, লেখার পরে আমরা যদি এই প্রোগ্রামটা রান করি এটার আউটপুট কি হবে বলে আমরা আশা করতেছি? এই আমরা এই যে তিনজনকে প্রশ্ন করলাম সেই তিনজন বাদে অ্যানসার দেওয়ার ট্রাই করি। স্যার একই রকম মেইন ফাংশনের মতোই হওয়ার কথা। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবেন কি? স্যার আউটপুট কিছু হবে না। এই যে যিনি বললেন কিছু হবে না, উনি কে বলেন? আমি মোহাম্মদ আলী। স্যার কোথা থেকে? স্যার চাঁদপুর নাকি? জি চাঁদপুর স্যার। হ্যাঁ স্যার বলেন একটু। জি স্যার, এটা মেইনের ভিতরে তো ওই যে ইউজার ডিফাইন ফাংশন কল করি নাই, কল না করাতে মেইনের ভিতরে যেহেতু ফাঁকা, এই জন্য কিছুই এখানে রান হবে না, কিছু নাহিদা আক্তার আছেন নাকি? এই নাহিদা আক্তার আছে? মেয়েরা আরেকজন আছে দেখলাম, কে? এদিকে নাদিয়া আক্তার আছে। এই মারিয়া কে? মারিয়া, এই মারিয়া কে শোনা যায়? আচ্ছা, একটু খেয়াল করেন, উনি যে কথাটা বললো এটা যদি কারোর বোধগম্য না হয় সে প্রশ্ন করতে পারে যে উনি কি বললো আসলে। উনি যেটা বলছেন, মোহাম্মদ আলী স্যার যেটা বলছেন যে মেইন ফাংশনের মধ্যে যেহেতু কিছু নাই, আমাদের প্রোগ্রামটা রান করা শুরু হবে কোথা থেকে? এই যে মেইন ফাংশন থেকে। আর কি রান করবে? মেইন ফাংশনের বডির মধ্যে যা আছে তাই রান করবে। কিন্তু মেইন ফাংশনের বডির মধ্যে তো কিছু নাই, আর দুনিয়া ব্যাপী যা থাকে থাকুক। আছে নাকি? কিছু আছে না স্যার। তাহলে আমাদের আউটপুট কিছু হবে না। আমরা একটু রান করে দেখি। তো আমরা রান করলাম, রান করলে দেখেন আমাদের কোনো আউটপুট নাই, আছে? না স্যার। না, তার কারণ আমাদের মেইনের মধ্যে কিছু নাই। তো এখন ওইটা প্রোগ্রামের মধ্যে আছে, আমাদের প্রোগ্রাম যেটা লিখছি তার মধ্যে আছে, বাট মেইনের মধ্যে নাই। এখন একটু খেয়াল করেন এই ইউজার ডিফাইন্ড ফাংশন কেন, কিভাবে কাজ করে একটু খেয়াল করেন। তো আমাদের কমন একটা ট্রেন্ড আছে, যে আমরা যা করি আমাদের যেটা স্বভাব সেটাই করি, তাই না? হ্যাঁ। ঠিক কিনা? যে অনেকে দেখেন বসে পাওনা চাই, দেখছেন কি? হ্যাঁ, অনেকে আমরা বসে পাওনা চাই, অনেকে হাত নখ ফুটাই, এরকম স্বভাব থাকতে পারে। তো দেখেন আমাদের বাসায় যদি আমরা একজন ডাক্তারকে দাওয়াত করি, তো সে খেতে এসে বলবে যে এই আপনার ছোট ছেলের শরীরের অবস্থা এরকম কেন, সে কি খাওয়া দাওয়া করে, এরকম বলবে, তাই না? জি স্যার। আবার যদি একজন টিচারকে দাওয়াত করি, সে এসে ওই একই বাচ্চাকে স্বাস্থ্যের খবর নেবে না, বলবে এই বাবু তুমি এবার কোন ক্লাসে, তোমার কি পড়াশোনা ঠিকঠাক হচ্ছে, তাই না? জি স্যার। বাচ্চা কিন্তু একই, কিন্তু জি স্যার। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আচরণ করতেছে। তার কারণ কি? যার সাথে যেটা রিলেটেড। তার কারণে আমরা যখন দাওয়াত করি, ডেকে আনি, তখন যার কাজ যেটা সে সেটা করে, তাই না? এখন আমরা এসএমএস কে ডাকলাম কার মধ্যে? মেইনের মধ্যে। এখন এই এসএমএস এর আগে স্যার মেইনের মধ্যে এই যে লিখলাম, এই এখন ডাকলাম, ওকে। ও আচ্ছা, জি স্যার। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ওর স্বভাব, ও কি করে। আর এইটা হলো ওকে ডাকলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডাকলে এসএমএস এর স্বভাব কি? ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এই লেখাটা শো করা। এইটা হলো ওর স্বভাব, মানে ওর কাজ, ঠিক আছে? তো দেখি আমরা ডাকলাম, ডাকার পরে দেখেন এখন দেখেন ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, তাই না? জি জি স্যার। আচ্ছা, আমরা এক টিচারকে একবার দাওয়াত দিলাম, পরে আবার দাওয়াত দিলাম। তো এখন সেই টিচার এসে বলবে যে বাবা গতবার তো দেখছিলাম তোমার রোল এত ছিল, এখন কি অবস্থা, তাই না? মানে টিচারের কাজই করবে। এই তোমার ডাক্তারকে দাওয়াত দিলে বলবে এই তোমার শরীর তো খারাপ ছিল, এখন কি অবস্থা, ভালো আছো? তো আবার দাওয়াত দিলাম, দেখেন একই কাজ দুইবার হলো, তাই না? যদি চারবার দাওয়াত দিই, চারবারই দেখাবে স্যার, একই চারবার হবে। চারবার আমরা লিখলাম একবার, চারবার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন।
কেউ কিছু স্যার বলতেছেন নাকি? তো এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে সামের যে অংশটুকু, এই এসএমএস, সাম না এসএমএস এর অংশটুকুকে বলা হয় ফাংশন ডিক্লারেশন এন্ড ডেফিনিশন, ঠিক আছে? ওই সামের যে অংশটুকু, সাম জি। এই শুধু এই লাইনটা না, কিন্তু টোটালটা এই সামের এই টোটালটা, মানে সামের এই অংশটুকুকে SMS বলা হয়, মানে সাম না এসএমএস, আমি বারবার স্যার, ভুল করতেছি। এই যে এই অংশটুকু, এই টোটাল অংশটুকুকে বলা হবে ফাংশন ডিক্লারেশন এন্ড ডেফিনিশন, ঠিক আছে? জি জি স্যার। আর নিচের যে মেইনের অংশটুকু, এই যে সামকে আমরা যে এই করছি, এই যে মেইনের মধ্যে এভাবে লিখছি, ঠিক আছে? এইটাকে বলা হয় ফাংশন কলিং। ঠিক আছে? তাহলে নিচে যে আমরা মেইনের মধ্যে এসএমএস কে লিখছি, এটা হলো ফাংশন কলিং, আর ওইটা হলো ফাংশন ডিক্লারেশন এন্ড ডেফিনিশন, ঠিক আছে? জি স্যার। বুঝা গেল কি? জি স্যার। আচ্ছা, স্যার ওখানে তাহলে দুটো অংশ, একটা ডিক্লারেশন আর একটা অংশ হচ্ছে ডেফিনিশন নাকি? না, এখানে দুইটা, আমি এটা মানে আমি আর কি বিস্তারিত যাব, আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? তার কারণ জি ওখানে স্যার। দুইটা কাজ একবারেই হয়েছে, এই দুইটা কাজ আবার দুই জায়গায় করা যায়, এই দুইটা জি। কাজ আবার দুই জায়গায় জি, করা জায়গায় যায়। জি। এখন কি করে করা যায় সেটা আমি আসবো, আস্তে আস্তে ক্লিয়ার করবো। হ্যাঁ, আমি শুধু জানতে চাচ্ছি যে আমাদের এতটুকু কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। মানে আমি পড়ানোর সময় আমি কোনো বোঝা সৃষ্টি না করার চেষ্টা করি। আচ্ছা, জি স্যার। তো এতটুকু ক্লিয়ার না হলে, যে যার ক্লিয়ার হয়নি সে প্রশ্ন করতে পারেন। স্যার আমরা তো একটা জিনিসকে বললাম ফাংশন কলিং, হ্যাঁ কিন্তু পুরো মেইনটাকে তো আমরা মেইন ফাংশনই বলবো। হ্যাঁ, পুরো মেইন তো মেইন ফাংশন। কে কল করছে? মেইন কল করছে কাকে? এসএমএস কে। জি স্যার, ক্লিয়ার মেইন স্যার। ডেকে আনছে, যেরকম আমি দাওয়াত করছি কাকে? মোহাম্মদ আলী স্যারকে, জি স্যার। ঠিক আছে? মোহাম্মদ আলী স্যার দাওয়াত থাকলো কিন্তু, বগুড়া বেড়াতে আসেন। আচ্ছা, বোঝা গেল? জি স্যার। পুরো অংশটাই মেইনের। আর মেইন কি কাজ করছে? 4 বার এসএমএস কে কল করছে। যদি একটা লুপ দিয়ে 4000 বার কল করাই, তাহলে 4000 বার একই কাজ করবে। এখন আরেকজন স্যার প্রশ্ন করলো যে ফাংশন ডিক্লারেশন এন্ড ডেফিনিশন, ঠিক আছে? তো এই দুইটা কি জিনিস, ফাংশন কলিং, এইগুলো নিয়ে আরেকটু আলোচনা করব বিশদ। তো আমি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে আগাই। ফাংশন সিগনেচার আছে, সেটা নিয়ে কথা বলবো আমি। আর এইটা রেখে দিয়ে আর একটা ফাইল করি। আচ্ছা, তো আমরা আর একটা করলাম, করার পরে আমি আচ্ছা, আমি একটু চেঞ্জ করে লিখলাম, তাই না? জি স্যার। এখানে সেই ফাংশনটার নাম আর ফাংশনটা কি কাজ করে সেটা এখানে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখি আমাদের রান করলে আউটপুটটা কি হয় সেটা আগে দেখি, ঠিক আছে? আগের মধ্যে ওকে স্যার। তো ভুল একটু দেখা বলেন। স্যার, আমার এখানে ভুল দেখাচ্ছে। তো আমরা শেয়ার করলে দেখবো। হ্যাঁ, আমি এটা করলাম। তো এটা করলে আমার কি সেম আউটপুট দেখালো? দেখেন একটু, সেম আউটপুট দেখালো। জি স্যার, সেম আউটপুট। তো আমরা উপরে যে অংশটাকে ডিক্লারেশন ডেফিনেশন বলছিলাম, ঠিক আছে? জি স্যার। এখন এইটা শুধু এতটুক, এইটা হলো ফাংশন ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশন মানে আমি ডিক্লেয়ার করলাম যে আমার ওই নামে একটা ফাংশন থাকবে, ক্লিয়ার? আর জি এই স্যার। যেটা জি স্যার। করছি, নিচে যেটা লিখছি, এইটা হলো ফাংশন ডেফিনেশন।
ঠিক আছে, মানে ও কি কাজ করবে। আর এই ফাংশন কলিং আমাদের আগের মতোই, এই যে এইগুলো হলো আমাদের ফাংশন কলিং। স্যার বলেন, মানে কোনটা কোনটার এই যে আসবে এইটা নাকি? আমি ক্লিয়ার স্যার করি। ফাংশন, বলেন। এই যে স্যার ফাংশন ডিক্লারেশন যে জিনিসটা লিখলেন, এটাকে কি ফাংশন যে প্রোটোটাইপে বলা হয় নাকি? প্রোটোটাইপ, জি, এটা কি প্রোটোটাইপ বলা যায় নাকি? হ্যাঁ প্রোটোটাইপ বলা যাবে। আচ্ছা একটু খেয়াল করি যে আমাদের কোনটার পরে কোনটা আসবে, একজন বললেন না কোনটার পরে। জি স্যার, বলেন। মানে ফাংশন কলিং মানে স্যার মানে যে এইটার পরে এইটা এক্সিকিউট হবে, এটার পরে এটা এক্সিকিউট হবে, এরকম নাকি বিষয়টা? ফাংশন কলিং মানে হলো এইটা, মানে এই সবগুলোই ফাংশন কলিং এইগুলা। ঠিক আছে, যে আমি 4 বার কল করছি কাকে, সামকে, এই সাম না এসএমএস কে। ঠিক আছে, এসএমএস কে কল করছি কয়বার, 4 বার। 4 বার। আর এখানে আমি ডিক্লেয়ার করছি প্রোগ্রামের মধ্যে যে এসএমএস নামে আমার একটা ফাংশন থাকবে, আর ও কি কাজ Function করবে সেটা এখানে লিখছি নিচে। তো এই জায়গায় যদি ডিক্লেয়ার না করি তাহলে এই জায়গায় ডেফিনেশন দিতে পারবো না, কিন্তু এইটা করা যাবে। আগেরটা দেখেন, আগেরটা কি হয়েছিল আমার, একবারে ডিক্লারেশন এন্ড ডেফিনেশন একবারে উপরে জি স্যার, আগেরটায়। মানে লাস্টে ফাংশন কলিং। হ্যাঁ হ্যাঁ, আর ফাংশন প্রোটোটাইপ স্যার যেটা বললো, হ্যাঁ এটা ফাংশন প্রোটোটাইপ। এই অংশটাকে শুধু প্রোটোটাইপ না, ফাংশনের সিগনেচারও বলে। কি বলে, ফাংশনের সিগনেচার। সিগনেচার মানে কি, সিগনেচার আমরা কি কাজে ব্যবহার করি বলেন তো? এই যে ব্যাংকের থেকে টাকা তুলবো সিগনেচার লাগে, তাই না? নিজের ইউনিক আইডেন্টিফাই মানে আইডেন্টিটি ইউনিক আইডেন্টিফায়ার জন্য লাগে আমাদের। তো এইটাকে ফাংশনের সিগনেচার বলে কেন, যে আপনি এখানে এসএমএস না লিখে নিচে যদি অন্য কিছু লেখেন হবে না, কল করার সময় যদি অন্য কিছু লেখেন তাও হবে না। মানে এইটা, এই অংশটাকে বলা হয় ফাংশনের সিগনেচার বা প্রোটোটাইপ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার বলেন। স্যার গ্লোবাল ডিক্লারেশনটা কি এরকম কোনো কিছু ছিল এটার সাথে, গ্লোবাল ডিক্লারেশনের সাথে? এই যে আমরা ডিক্লেয়ার করছি এটা তো গ্লোবাল ডিক্লারেশন। তাহলে এই প্রথমে এই গ্লোবাল ডিক্লারেশন সবার জন্য প্রযোজ্য, সেটাই গ্লোবাল ডিক্লারেশন। এই ফাংশনটা গ্লোবাল। ঠিক আছে, এই ফাংশনটা গ্লোবাল, উপরে আছে, মানে মেইনের বাইরে আছে। ওকে স্যার। জি স্যার, আমাদেরকে প্রথমে এইভাবে শেখানো হয়েছিল যে গ্লোবাল ডিক্লারেশন, লোকাল ডিক্লারেশন। আচ্ছা এবার গ্লোবাল লোকালে যাব এখন। তাহলে এটা তো ফাংশন ডিক্লারেশন না দেওয়া হয় তাহলে কি এটা রান হবে? এটা যদি না দেওয়া হয় রান হবে না। দেখেন কি হয়, এই যে হইছে, তাই না? আমরা একটু করে দেখি এই হওয়ার কারণ কি। হওয়ার কারণ শুনবেন, যে হওয়ার কথা না কিন্তু হওয়ার কারণটা শোনেন আমি বলি। এটা হলো আমরা যে কম্পাইলারটা ইউজ করছি, এই কোড ব্লকস। ঠিক আছে, কোড ব্লকস। তো এই কোড ব্লকস যেটা করে, এই কম্পাইলার গুলো একটু অ্যাডভান্স। যদি কোনো একটু সামান্য মিসম্যাচ থাকে, যে লাইব্রেরি নাই, যেরকম গতদিন আমি ইউজ করছিলাম গেট ফাংশন ইউজ করার পরে একজন বলছিল যে স্যার কোনিও ইউজ করতে হবে, তাই না? জি স্যার। কিন্তু আমি কোনিও ইউজ করিনি, তারপরে তো আমার প্রোগ্রামটা রান করছিল, তাই না? জি, রান করছিল কারণ কি, এই যে কম্পাইলার গুলা এরা অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু যে টার্বোসি কম্পাইলার এই কম্পাইলার মানে বেসিক যে কম্পাইলার ইউনিভার্সিটিতে প্রথমে তার টার্বোসি কম্পাইলার দিয়ে করায়। তার কারণ ওটা এক লাইন ভুল হলেও সেটা কাজ করবে না। ঠিক আছে, এটা দেখেন হয়তোবা এই studio.h না থাকলেও কাজ করবে কিনা দেখি। এই যে studio.h না থাকলেও কাজ করছে, তাই না? জি স্যার। বোঝা গেল? তার কারণ হলো এরা ওই ভুল বলেন। আমি কেমন যেন মানে উল্টা মনে হচ্ছে। কি উল্টা আমার মনে মনে হয় হচ্ছে? এটাকে অটোমেটিক্যালি আমরা কম্পাইল করে ফেলছি দেখে এরকম হচ্ছে, নাহলে তো নরমালি এরকম হওয়ার কথা না স্যার। আচ্ছা আমরা একটু করি, আমরা নতুন ফাইল করে এটা নিয়ে যাই। ফাইল সেভ এস। আচ্ছা ঠিক আছে, আমরা studio.h থেকে উঠাই দিলাম। ঠিক আছে, এই রান করবে না সম্ভবত। এই যে দেখছেন করছে তো।
দেখা গেল, বোঝা গেল কি? আমরা নতুন নামে ফাইল দিছি কিন্তু একই নামে নাই। এই যে hello.c, এটার কারণ হলো কি, আমরা যখন বেসিকটা শিখি তো টার্বো সি কম্পাইলার, জিসিসি কম্পাইলার এগুলো দিয়ে শিখলে হয় কি যে ওইগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ধরে ফেলে। ঠিক আছে, ওটা আপনাকে এক লাইন সামনে আগাতে দেবে না, কিন্তু ওটা মানে কোড করার বিড়ম্বনাও প্রচুর। তো এইগুলো কনসেপ্ট কোথায় লাগে? আপনি যখন সফটওয়্যার ডেভেলপ করবেন তখন এই কনসেপ্টগুলো দরকার। ঠিক আছে, যে এই ধারণাগুলো আপনার থাকা। তো আমরা কি দেখলাম যে এই কম্পাইলার এই অ্যাডজাস্ট করে নিচ্ছে দেখে আমরা পাচ্ছি। ঠিক আছে, স্যার জি এখানে স্যার কি বুঝতে পারছি। ওয়ার্নিং দিচ্ছে? বলেন বলেন। স্যার এই যে stdio.h বাদে হচ্ছে রান করছেন, যে এখানে কি কোনো ওয়ার্নিং আছে? অবশ্যই ওয়ার্নিং থাকবে, অবশ্যই অবশ্যই ওয়ার্নিং থাকবে। এই দেখেন ভিউ লগস, আমরা একটু রান করি, এটা বাদে একটা ওয়ার্নিং থাকবে সম্ভবত। আর কোডগুলো এত কিছু রান করতে পারে, কিন্তু প্রিন্ট এর শেষে যদি আমি শুধুমাত্র ওই কোলনটুকু না দিচ্ছি তাহলে রান করতে পারে না। আমার কেমন লাগতেছে আর কি। এখন লাগতেছে, এখন কিচ্ছু করার নাই, কম্পাইলার গুলো তো ওদের তৈরি, তাই না? আপনি সি তে করতে পারবেন এই এই যে আছে স্যার নিচে। জিরো এরর্স অন ওয়ার্নিং, দেখছেন? জিরো এরর্স অন ওয়ার্নিং, জি স্যার। একটা ওয়ার্নিং। ঠিক আছে, ওয়ার্নিংটা হলো ওই প্রিন্টের। এই যে দেখেন উপরে লিখে দিয়েছে ওয়ার্নিংটা কি, ওয়ার্নিং ইনকম্প্যাটিবল ইমপ্লিসিট ডিক্লারেশন অফ বিল্ট ইন ফাংশন প্রিন্টএফ। মানে আপনি যে প্রিন্টএফটা ব্যবহার করতেছেন সেটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না, খুব বেশি ভালো হচ্ছে না। ঠিক আছে, এইগুলো নিয়ে কথা বলতে চাইলে আমাদের সময় পার হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ ব্যাপারগুলো এরকম, আসল ব্যাপারগুলো এরকম যে আপনি বলতেছেন যে আমি সেমিকোলন দিয়ে ধরতেছে, সেটা আর অ্যাডজাস্ট করতেছে না, তাই না? কিন্তু এটা অ্যাডজাস্ট করতেছে কি করে, তাই তো? জি তো কোনগুলো অ্যাডজাস্ট করবে না, কোনগুলো অ্যাডজাস্ট করবে না, যারা এই কম্পাইলারটা বানাইছে তারা বলে দিচ্ছে, আমাদের তো কিচ্ছু করার নেই। বোঝা গেছে? বলেন। আচ্ছা, তো উপরে উপরে যদি আমরা যেটা লিখলাম এটা হলো ফাংশন ডিক্লারেশন সাম, আর নিচে যেটা লিখলাম এটা হলো এসএমএস, এটা হলো ডেফিনেশন। স্যার উপরে ডিক্লারেশনে এসএমএস হয় নাই। আচ্ছা, এসএমএস আর নিচে এটা ডেফিনেশন আর উপরে এটা ডিক্লারেশন। আচ্ছা, তো এই ফাংশনটা আমরা এটা দেখলাম। আবার এই যে একজন প্রশ্ন করলেন স্যার এটা কি গ্লোবাল নাকি লোকাল? তো গ্লোবাল লোকালের কনসেপ্টটা একটু ওই ইসের মধ্যেই রাখেন, মানে ওই যে ভ্যারিয়েবলের মধ্যেই রাখেন, ফাংশনের মধ্যে গোলায় ফেলেন না, যদিও এটা আর কি গ্লোবাল ফাংশন, লোকাল নয়। এখন আমি আরেকটু কথা বলবো, সেটা হলো যে এই মেইনের আগে আমরা যদি লিখতাম ভয়েড, এই সামের আগে যদি লিখতাম ভয়েড কিংবা ইন্ট কিংবা এই এসএমএস এর আগে, এবং এই কম্পাইলার গুলো এমন করে যে ভয়েড কিংবা ইন্ট করার পরে যদি আপনি রিটার্ন 0 না দেন তাও রান করে এই কম্পাইলার গুলো। ঠিক আছে, এই যে কোড ব্লকস, তারপরে এই যে ডেভ সি প্লাস প্লাস এরা করে, কিন্তু টার্বো সি কম্পাইলার করবে না। ঠিক আছে, ওই ভুলটা ধরে ফেলবে যে আপনি ইন্টিজার দিছিলেন তবে করেননি, রিটার্ন করেননি। তো একটু খেয়াল করেন এই যে ভয়েড, তো বিভিন্ন বই যারা পড়ছেন এবং পড়াচ্ছেন এরকম দেখছেন না? জি কিংবা ইন্ট মেইন থাকে না? জি স্যার। কখনো কখনো কিছু নাই, এটা কেন আমাকে একটু যদি সাহায্য করেন। স্যার ইন্ট হলো ইন্টিজার টাইপের, বা এই জাতীয় কিছু করতে গেলে ইন্ট লেখা হয়, আর ভয়েড লেখা হয় এর থেকে আরেকটু হাই কাজ করার জন্য। বুঝলাম না, বলেন। ইন্ট মেইন লেখা হয় সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ বা এরকম আর কি নরমাল যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে ইন্ট লেখা হয়। আর ভয়েড বলেন। স্যার আমি একটু বলবো। হুম। জি স্যার, আমরা হচ্ছে ভয়েড, ইন্ট বা ডাবল বা ফ্লোট যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে রিটার্ন টাইপ হিসেবে ব্যবহার করি। এক্ষেত্রে ভয়েড দিলে হচ্ছে আমার কোনো রিটার্ন টাইপ আসবে, মানে এই ফাংশন থেকে আমি কোনো ডাটা রিটার্ন করতেছি না, মানে যে কাজগুলো হবে আমার এই ফাংশনের ভিতরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি কে? আর
যদি ইন্টিজার, আমি হচ্ছে স্যার তৌফিক হাসান, ডুয়েট। আচ্ছা, এই তৌফিক হাসান যেটা বলছে এটা ঠিক, ঠিক আছে, এটার সাথে আমি অ্যাড করব, কেউ না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিয়ে অ্যাড করব। আচ্ছা, শেষ করেন, আপনি শেষ করেন। জি স্যার, আর যদি ইন্টিজার দেই, ইন্টিজার এসএমএস যদি দেই, তাহলে এর মানে হচ্ছে আমি এই এসএমএস ফাংশনের ভিতরে যে প্রিন্ট দিছি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এখানে যদি আমি রিটার্ন টাইপ হিসাবে 0 1 ব্যবহার করি বা ইন্টিজার টাইপের কোনো ভ্যালু ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই ভয়েডের জায়গায় ইন্টিজার আইএনটি লিখতে হবে। অথবা যদি আমি রিটার্ন টাইপ ফ্লোট ডাটা টাইপের কিছু রিটার্ন করতে চাই, মানে মেইন ফাংশন আমি যদি কোনো যেটা ফাংশন থেকে আমি রিটার্ন করবো সেটা কিন্তু আমার মেইন ফাংশনে আসবে, অথবা যে জায়গা থেকে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করবো সেই জায়গায় আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু অ্যাড করি, আমি ক্যারেক্টারও ক্যারেক্টার হতে পারে। আচ্ছা, এবার আমি একটু অ্যাড করি। তো অ্যাড করার আগে আমি কন্ডিশন দিচ্ছি যে আমরা আমি এখন যেটা বলবো, যদি কারোর কাছে কমপ্লেক্স মনে হয় তো আপনি শুধু এটা মনে করবেন যে এটা আপনি শোনেননি, আমি বলিনি, ঠিক আছে? জি স্যার। এটা আপনি শোনেননি, আমি বলিনি। দেখেন, ওই তৌফিক হাসান বলল আর আরো আরেকজন বলল, দুইটাই ঠিক, কিন্তু এইটা আসল জিনিসটা কি এইটা উপলব্ধির মধ্যে আসা দরকার। এটার আসল জিনিসটা কি, আসল জিনিসটা কি এটা উপলব্ধির আসা দরকার। তার আগে এইটা উপলব্ধি আসতে চাই আমি, হোয়াট ইজ ভয়েড, ভয়েড কি, ভয়েডটা আসলে কি? বাতিল বোঝায় ভয়েড দ্বারা। এটা কে বললেন? স্যার শাহিন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ভয়েড, ভয়েড মানে খালি, কোনো কিছু রিটার্ন করে না, রিটার্ন এমটি। ভয়েড মানে খালি, এই সবগুলো কনসেপ্ট ঠিক, সবগুলো কনসেপ্ট ঠিক ঠিক। এবং আপনাদের যেটা মনে হচ্ছে না, আমার প্রোগ্রামে করার সময় আমি এইগুলো জানতাম, আমার এইগুলো মনে হতো। আসলে বলি যে অনেকে বলে ভয়েড মানে ফাঁকা, বিভিন্ন বইতেও লেখা ভয়েড মানে ফাঁকা, ভয়েড মানে খালি, ভয়েড মানে কিছুই নয়, ভয়েড মানে কিছু রিটার্ন করতে হয় না, এইগুলো বিভিন্ন বইয়ের মধ্যে লেখা, তাই না? জি স্যার। তো আমি একটু বলি যে আমরা এই যে ভয়েড, ভয়েড মানে ফাঁকা, ভয়েড মানে খালি, ভয়েড মানে কিছু না, আমি এরকম কিছু বলতে পারবো না। ভয়েড ইজ ভয়েড, ভয়েড ইজ ভয়েড, মানে ভয়েড, ভয়েড, ভয়েড ইজ এ কনসেপ্ট। কেমন? যে জিরো, এই জিরো, জিরো তো জিরোই, জিরো মানে ফাঁকা, জিরো মানে কিছু না, জিরো মানে এই যে একের থেকে কম, এইসব কিচ্ছু বলা যাবে না, জিরো জিরোই ইজ এ কনসেপ্ট। বোঝা গেছে? কনসেপ্ট কি জিনিস এবার বলি, যে সে আমি কত লিখলাম 2, এটা কত 2 না? জি স্যার। এটা কত লিখলাম 8। জি স্যার। তো আপনার এক হাতে যদি 8 কেজি চাল থাকে আর এক হাতে 2 কেজি চাল থাকে, কোনটা ভারী লাগবে? 8 কেজি। 8 কেজি ভারী লাগবে। আচ্ছা, এইবার যারা সংখ্যা পদ্ধতি বানাইছে তারা যদি বলতো 8 এর পরের সংখ্যাটা হলো 2, তখন আপনাকে কয় কেজি ভারী লাগতো? 2 কেজি ভারী লাগতো। 2 কেজি ভারী লাগতো। দ্যাটস এ কনসেপ্ট, দ্যাটস এ কনসেপ্ট, ঠিক আছে? তো বিভিন্ন বইয়ে ভয়েড মানে খালি, ভয়েড মানে ফাঁকা, ভয়েড মানে কিছু না, এরকম লেখা আছে, কিন্তু আসলে তা না। ভয়েড ইজ ভয়েড, ভয়েড ইজ এ কনসেপ্ট, যেটার ব্যবহার ক্ষেত্র ভিন্ন। যেরকম অনেকে বলে ভয়েড মানে শূন্য, ভয়েড মানে নাল, এরকম বলে, ভয়েড মানে ফাঁকা, কিন্তু নাল, অনেকে বলে নাল মানে শূন্য, নাল মানে জিরো, নাল মানে কিন্তু জিরো নয়, ঠিক আছে? নাল নালই একটা কনসেপ্ট, এর ব্যবহারের ক্ষেত্রগুলো ভিন্ন। নালের ব্যবহারের ক্ষেত্র ভিন্ন, জিরোর ব্যবহারের ক্ষেত্র ভিন্ন। যারা ডাটাবেস নিয়ে কাজ করছে তারা বুঝবে যে যেখানে নাল হয় সেখানে তারা ডাটা জিরো কখনো ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? নাল নালি, নাল ইজ নাথিং, নাল ইজ এ কনসেপ্ট and that uses area is different than zero. বলেন স্যার, আমরা এভাবে বলতে পারি না যে ভয়েড হচ্ছে একটা নন রিটার্ন টাইপ ডাটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, নন রিটার্ন টাইপ, যেটা আমরা কোনো ফাংশনের রিটার্ন ডাটা টাইপ হিসেবে যদি দেই, তাহলে আমরা যে কোনো প্রোগ্রামার বুঝে নিতে পারবে যে এখানে কোনো ভ্যালু রিটার্ন করতে হবে না। ডিফল্ট যে রিটার্নটা হচ্ছে সেটা ভয়েড। তো তার আগে বলে রাখি যে আমি একটু এগুলো হয়তোবা মানে আমি বলতেছি এই জন্য, এগুলো মানে আর কি হয়তোবা আপনার সারা জীবনেও না শোনা থেকে যাবে, একবারে সোজা কথা। তো একটু দেখেন, আমরা কখনো কখনো ভয়েড লিখছি, কখনো কখনো কিছুই লিখি নাই। তো কিছু না লেখার ভয়েড লেখা দুইটা একই কথা, ক্লিয়ার? কিছু না লিখলেও ভয়েড কাজ করে, কিছু না লিখলেও ভয়েডটা কাজ করে, কিছু না লিখলাম
আর ভয়েড লিখলাম, দুইটা একই কথা। ভয়েড মানে ওই ফাংশন কোনো ডাটা রিটার্ন করবে না, ওই ফাংশন কোনো ডাটা রিটার্ন করবে না, ঠিক আছে। কিন্তু যদি আমরা ইন্টিজার লিখি, এখানে যদি ইন্টিজার লিখি তো এখানে রিটার্ন না করলেও এই কম্পাইলার কাজ করে, কিন্তু আমাদের বাই দা বাই রিটার্ন 0 লেখা দেখি আমরা, রিটার্ন 0, ঠিক আছে, রিটার্ন 0। জি তো এই রিটার্ন 0, আমার প্রশ্ন হলো রিটার্নটা কাকে করে, রিটার্নটা কাকে করে এবং কেন করে? রিটার্ন করার কারণটা আমি বলি, সে আমরা যখন আমি রিটার্নের ব্যাপারটা আরো সুন্দর একটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করেন। আমি একটু কপি করলাম, রিটার্নের ব্যাপারটাই শুধু দেখবো এখন। আচ্ছা, খেয়াল করেন যে আমাদের এইগুলো কিছুই নাই, আমাদের একটা সিম্পল প্রোগ্রাম। এই printf hello world, hello world, আর এখানে আছে int main, int main। তো আমরা এখানে দিলাম একটা ফাংশন রিটার্ন 0, রিটার্ন 0। এখন প্রোগ্রামটা কি কাজ করবে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে। হ্যালো Hello ওয়ার্ল্ড world প্রিন্ট print করতে করতে হবে। সাথে hello একটা world print জিরো করে দেখাবে, দেখেন hello world print করে দেখালো, তাই না? জি স্যার। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন, আমরা দেখি int int main, এখানে 0 না দিয়ে আমি যদি 12 দিই কোনো সমস্যা? না কোনো স্যার, সমস্যা প্রিন্ট নাই। করবে 12 প্রিন্ট করবে, 0 জায়গায় 12 প্রিন্ট করবে। এই যে 12 প্রিন্ট করলো, তাই না? না, এইটা তো আসলে প্রিন্ট না, এটা এর প্রসেসিং রিলেটেড কিছু ইনফরমেশন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এখানে যদি আমরা যে কোনো ভ্যালু দিই, কিন্তু ভ্যালুটা কি হতে হবে? ইন্টিজার টাইপ হতে হবে, তাই না? ইন্টিজার কিন্তু সাধারণভাবে দেওয়া হলো এখানে 0। তো আমরা এটা এভাবে বুঝি, আমরা বইয়ে পড়ে এভাবে অভ্যস্ত, কিন্তু স্যার যে এটা আমরা আরেকভাবে বুঝতে পারি, মানে আমরা এইভাবে বুঝতে পারি যে রিটার্ন 0, আমাদের ওখানে কনসোলে যদি 0 যে ডাটাটা দেখতেছি আমরা, তার মানে বুঝতে হবে যে আমার পুরো কম্পাইলেশনটা শেষ লাইন অবধি পর্যন্ত আমার প্রোগ্রামটা রান করেছে। আচ্ছা, এই রিটার্ন কেন হয়, কি জন্য হয়, আমি সেটা ক্লিয়ার করি, একটু খেয়াল করেন। এই রিটার্ন ব্যাপারটা এরকম, ধরেন আমরা অফিসে গেলাম, তাই না? তো জি এই স্যার। রিটার্ন 0 তো দেখেন এই মেইন ফাংশনের শেষ লাইন, মেইন ফাংশনের শেষ লাইন। আমরা অফিসে গেলাম, অফিসে যেয়ে যদি অফিস থেকে আসার সময় অফিস অথরিটিকে বলে আসলাম যে আমি কিন্তু চলে গেলাম, ঠিক আছে, এরকম এই মেইন ফাংশনটা কাজ করে একবারে শেষ লাইনে ওএস কে বলে দেয়, মানে অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে আমি কাজ শেষ করে গেলাম, ক্লিয়ার, একটা সিগন্যাল দিয়ে দেয়। আর যদি রিটার্ন 0 না দেন তাহলে বাই ডিফল্ট ভয়েড, মানে ওইরকম সিগন্যাল নাই, ঠিক আছে, বোঝা গেল কি নাকি? জি স্যার। তো এইবার একটু খেয়াল করে দেখেন, এটা তো চলে যাওয়া, যে শেষ সিগন্যাল, যে আমি কিন্তু চলে যাচ্ছি, রিটার্ন করে যাচ্ছি, আমি কিন্তু এক্সিট করতেছি। তো এটা বিশ্বাস করানোর জন্য এই রিটার্নটা যদি আমরা সবের আগে দিই, মানে মেইন ফাংশনের মধ্যে সবার আগে দিলাম, তো আপনি অফিসে এসে কাজ না করেই বলতেছেন চলে যাব, তাহলে কি কোনো কাজ হবে? জি না, কোনো কিছু প্রিন্ট হবে না। কিন্তু কাজ কিন্তু আছে, কিন্তু কাজ প্রিন্ট হবে না। দেখেন আমরা যে রান করি কোনো কিছুই প্রিন্ট হবে না, কেন প্রিন্ট হলো না? তার কারণ আপনি অফিসে এসেই বলতেছেন আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, এই যে চলে গেছেন এখানে, মানে ফাংশনের কাজ শেষ করার জন্য একটা সিগন্যাল দেওয়া হয়, তাই না? আচ্ছা, এখন এই সিগন্যাল সম্পর্কে কথা বলবো। এবার সিগন্যাল সম্পর্কে আমরা সাধারণভাবে এখানে 0 দিতে দেখি, আমরা সাধারণভাবে এখানে 0 দিতে দেখি, কিন্তু আমরা অন্য ভ্যালু দিতে পারি। তৌফিক হাসান ঠিক আছে তো? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। আমরা সাধারণভাবে এখানে 0 দিতে দেখি, কিন্তু 0 কেন দিই? 0 দেই, আমি বলি, ক্লিয়ার করি। জি স্যার অবশ্যই। 0 দিই কারণ হলো এই, আমরা যখন প্রোগ্রাম রান করি তো আমরা 0 ছাড়া অন্য ভ্যালু রিটার্ন করতে পারি, ওই অপারেটিং সিস্টেমকে রিটার্ন করাই। তো আমরা কোন একটা ফাংশনে যদি চাই ডিফারেন্ট ভ্যালু রিটার্ন করবে, ডিফারেন্ট ইররের জন্য কিংবা ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট সিগন্যাল। তার কারণ কি, আমরা যখন নেট অ্যাক্সেস করি কখনো দেখছেন যে পেজ না পাই, তখন কি 404 পেজ নট ফাউন্ড, জি স্যার।
কি, এবং কখনো কখনো আরো অন্যরকম কোড দেখায় 506 এরকম দেখায় কোন ইররের স্যার। ক্ষেত্রে ডিফারেন্ট ইরর দেখায়। তো এরকম ডিফারেন্ট সিগন্যাল পাস করার জন্য আমরা রিটার্নে ডিফারেন্ট ভ্যালু ইউজ করতে পারি। আমাদের কমন ভাবে বইয়ে এগুলো আলোচনা করা থাকে না, সাধারণভাবে 0 দেওয়া থাকে। ঠিক আছে, 0 মিন্স সাকসেসফুলি কাজ শেষ করতে, সে কাজ শেষ করে বেরিয়ে পড়ছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান যে এই কোনো ভ্যালু রিটার্ন করবেন, তো ভ্যালু রিটার্ন করতে পারেন। তো ভ্যালু রিটার্ন করবেন কিসের উপরে? আপনার প্রোগ্রামের স্ট্রাকচার উপরে, আপনি কোন ধরনের এরর হলে কোন ধরনের ভ্যালু রিটার্ন করবেন তার উপরে। এই এটা আপনি করতে পারেন। তো আমরা একটু রিটার্ন সম্পর্কে তাহলে একটু ধারণা আসছে নাকি? জি স্যার, একটু আসছে। একটু ধারণা পাইলাম, বলেন। জি স্যার, আসছে। আচ্ছা, এইবার আরেকটা কথা বলি। আমরা যদি মেইনের আগে কিছু না লিখি, তো আমি গতদিন আজকেই ফাংশন ধরলাম, তো আগে আমরা মেইনের আগে কিছু দিইনি। তো একটা ফাংশনকে ফাংশন হওয়ার পূর্ব শর্ত হলো এফ ফাংশন মাস্ট হ্যাভ টু রিটার্ন এ ভ্যালু। একটা ফাংশনের ফাংশন হওয়ার পূর্ব শর্ত হলো তাকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ফাংশন হওয়ার পূর্ব শর্ত হলো তাকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। এখানে যখন আমরা কিছু দিইনি তখন ও কি রিটার্ন করলো? ভয়েড রিটার্ন করলো, ভয়েড। আর ভয়েড যদি দিতাম তাও ভয়েড। ইন্টিজার দিলে ইন্টিজার, ফ্লোট দিলে ফ্লোট। কিন্তু এই ফাংশন হওয়ার যে শর্ত, যে একটা নাম থাকবে, ব্র্যাকেট থাকবে, কার্লি ব্রেস থাকবে, এরকম আরেকটা শর্ত হলো তাকে অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করতে হবে। ক্লিয়ার? জি। এই তো কিছু না দিলে তখন বাই ডিফল্ট ভয়েড। এই গেল। আচ্ছা, এখন আমরা একটু তো বুঝলাম, ফাংশন সম্পর্কে একটু ধারণা আসলো, তাই না? জি। এখন আমি আমাদের কারোর একটা ভুল ছিল, তাই না? কারোর একটা ইরর আসতেছিল না? বললো না যে আমার ইরর আসতেছে, একটু কাইন্ডলি যদি শেয়ার করেন। জি স্যার, আমার ওটা ঠিক হয়েছে স্যার, ওখানে একটু। আচ্ছা, ঠিক হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, আমরা আরেকজন কথা বললো গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে। তো ফাংশনের আমরা পরবর্তী অংশে যাব। তো তার আগে ওই পরবর্তী অংশটা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস ক্লিয়ার করব, যে আমি এখন একটা কাজ করতে চাই যেটা দিয়ে আমরা 2 জোড়া সংখ্যা যোগ করতে পারবো। 2 জোড়া সংখ্যা যোগ করতে পারবো। আমার কথা বোঝা গেল কি? জি স্যার। আমরা কিছু করতে চাচ্ছি, আমাদের প্রোগ্রামটা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা 2 জোড়া সংখ্যা যোগ করব। আচ্ছা, তো আমি 3টা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম, ইন্ট, এ, বি আর এস। 3টা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এখন আমি আগে এক জোড়ার যোগ করার জন্য, মানে 2টা সংখ্যা যোগ করার কাজটা আগে করে নিই। তাহলে আমার আর একটা কথা বুঝতে পারছেন কি, যে আমরা যে দেখলাম আর এই কম্পাইলার যে কিছু ইরর সলভ করে নিচ্ছে আর সেটা আমাদের অজানা থেকে যাচ্ছে, এইগুলো কিন্তু আমাদের যারা প্রোগ্রামার তাদের কিন্তু দুর্বলতা হিসেবে থেকে যাচ্ছে। কিন্তু যে ওটা এ সলভ করে নিচ্ছে, কিন্তু ওটা প্রোগ্রামের দুর্বলতা। তার কারণ এই কম্পাইলার গুলো ব্যবহার করার কারণে সে ওটা জানতে পারতেছে না। যে ওই একজন বলতেছে যে আমাদের কম সেমিকোলন দিলে নিচ্ছে না, কিন্তু ওইটা অ্যাডজাস্ট করতেছে। কিন্তু ওই কিছু ইউনিভার্সিটি এই অ্যাডভান্স কম্পাইলার সাপোর্ট করে না ফার্স্ট ইয়ারে। জি স্যার। ওরা সাপোর্ট করে না, জিসিসি কিংবা টার্বো সি কম্পাইলার দিয়ে করে। তার কারণ ওখানে এই সি প্রোগ্রামের বেসিক যে স্ট্রাকচার তার বিন্দু মাত্র ব্যত্যয় ঘটলে আপনাকে আটকায় দেবে। আচ্ছা, টার্বো সিতে আপনি প্রিন্টে বানানটাও লিখতে হবে স্যার। হ্যাঁ, এই অটোমেটিক আসে না। হ্যাঁ, অটোমেটিক আসবে না, তো মানে রিকমেন্ডেশন নাই কোনো। জি স্যার, সবকিছু নিজে টাইপিং করতে হবে। এবং ওখানে ভুলগুলো ধরবে, এখানে 10টা ভুল হলে একবারেই ধরে, কিন্তু ওখানে একটা একটা করে ভুল ধরে প্রতি লাইনে। মানে একটা প্রথমটা ঠিক করবেন, তারপরে দ্বিতীয়টা ভুল ধরবে। যে একবারে 10টা দেখাই দেবে যে 10টা ভুল হয়েছে, তা না, দেখায় কিন্তু করা যায় না। স্যার ওটা হলো ইন্টারপ্রিটার বলা যায়। হ্যাঁ, কিছুটা ওরকম। আচ্ছা, তো একটু খেয়াল করে ইন্টার 2 না, ভুলগুলো মনে হয় দেয়, লিস্টিং দেয়, যা মনে পড়তেছে, সেই ইউনিভার্সিটি লাইফে করছি তো খেয়াল নাই। এইগুলো নিয়ে সবগুলো একসঙ্গে দেয়। হ্যাঁ, সবগুলো একসঙ্গে দেয়, নাড়াচাড়া কম হয় এগুলো নিয়ে। এই সিটি কম্পাইলার টম্পাইলার এগুলো নিয়ে নাড়াচাড়া কম হয় এখন। আমি সির সিনট্যাক্স ভুলে গেছি হয়তোবা।
আমরা দুইটা সংখ্যা ইনপুট নেব। দুইটা সংখ্যা ইনপুট নিলাম a আর b, এখানে চেঞ্জ করে দিয়ে আমরা b, আমরা এখানে একটা স্ল্যাশ এন ইউজ করি। তারপরে আমরা যোগ করব, যোগ করব কার মধ্যে? s এর মধ্যে, s ইকুয়াল টু a প্লাস b। ঠিক আছে, এবার আমরা প্রিন্ট করব printf sum is equal to percent of d, percent of d এর পরে আমাদের এখানে s, এই তো এখানেও আর একটা স্ল্যাশ এন ইউজ করি। আচ্ছা, এখন তো আমাদের হবে আশা করি নাকি এটা? জি জি স্যার। হবে। এখানে এক জোড়া সংখ্যা যোগ, আমরা চাইছিলাম দুই জোড়া সংখ্যা যোগ, তো আগে এক জোড়াটা করে নিই। রান করলাম, সে খুবই সহজ প্রোগ্রাম, এই যে সমস্যা নাই আমাদের, তাই তো? জি স্যার। এই এবার এই কোডটা আমি কপি করে হুবহু নিচে পেস্ট করলাম। এখন আমাদের কি হবে বলেন তো? আরো এক জোড়া সংখ্যা যোগ করবে, তাই না? জি স্যার। জি তো দেখি তাহলে, কিন্তু তাহলে আমরা দিলাম 3 6, এই যে বলতেছে এন্টার 2 নাম্বার, 1 দিলাম 5 দিলাম, এই দুই জোড়া সংখ্যা যোগ করলো। তো এরকম এই ফাংশন গুলোর কি সুবিধা, ফাংশন গুলো কি কাজ করে? তো আমার এবার প্রশ্ন হলো যে একটা ক্যালকুলেটর, তাই না? জি স্যার। একটা ক্যালকুলেটর তার জীবদ্দশায় কত জোড়া যোগ করে? অসংখ্য স্যার। অসংখ্যবার। অসংখ্যবার। তাহলে কি ওর মধ্যে এই কোড অসংখ্যবার লেখা নাকি? না স্যার, লুপ করা। না, কোন একটা সিস্টেম আছে, ঠিক না? এটা আমরা একটু একবারই স্যার ফাংশন। আমরা প্রোগ্রামার হিসেবে ভাবার চেষ্টা করতেছি যে আসলে কাজগুলো কি হয়, ঠিক আছে? তো তাহলে এরকম আমরা দেখলাম দুই জোড়া যোগ করলাম, তাতেই দুইবার লিখতে হলো। যদি এরকম আমার একটা ক্যালকুলেটর জীবদ্দশায় 500 বার যোগ করে, তাহলে তার 500 জোড়া কি 500 বার লিখতে হবে কিনা? তো তা না। তো আমরা এই কোডটা তো দেখলাম, তাই না? জি স্যার। এই কোডটা দেখলাম। আচ্ছা, আমি এই কোডটা একটু কপি করলাম, কপি করে আমি শুধু কাট পেস্ট কপি করি, তাই তো? আচ্ছা, এইবার একটু খেয়াল করেন, আমরা উপরে একটা ফাংশন নিব। ওই যে আমি এসএমএস কে বারবার সাম বলে ফেলতেছিলাম, এবার সত্যি সত্যি সাম চলে আসছে। তার কারণ ভাগ করলে ভাগ চলেই আসে, না? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন এই অংশটা আমরা কাট করলাম, কাট করে কোথায় দিলাম? সামের মধ্যে দিলাম, ঠিক আছে? কার মধ্যে দিলাম? সাম। সামের মধ্যে। এখন যদি এই প্রোগ্রামটা রান করি, এই প্রোগ্রামটা কি কাজ করবে বলেন তো? কয়বার যোগ করবে? স্যার একবার করবে। এই কারোর কনফিউশন থাকলে সেই কথা বলেন, আমরা যারা বুঝতেছি তারা তো বুঝতেছি। কারোর কনফিউশন থাকলে সেই কথা বলেন। অনেকে কিন্তু আছেন যে হয়তোবা না বুঝলেও চুপচাপ থাকেন, হতে পারে এমন। একবার করবে, তার কারণ মেইনের মধ্যে একবারই লেখা। তার কারণ আমি ইউনিভার্সিটি লাইফে আমার টিচারদের কোনো প্রশ্ন করতাম না, ঠিক আছে? আমি শুধু আমি বুঝতাম না, তাও প্রশ্ন করতাম না। পরে যেটা হতো, আমি বাসায় যেয়ে পড়তাম, বড় ভাইদের কাছে ছোটাছুটি করতাম, এবং স্যার যখন পড়াতো আমার চিন্তা হচ্ছে স্যার হতো যে স্যার এই কথাটা এইভাবে না বললেই তো স্টুডেন্টরা বুঝতে পারতো। ওই চিন্তাতে আমার ক্লাস শেষ। খুব ভালো যে বুঝতাম তা না। তো এই তারপরও কিছু একটা হয়েছিল আর কি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছিলাম ফার্স্ট ইয়ারে। আচ্ছা, এখন দেখি তাহলে একবারই কাজ করবে, তার কারণ কি মেইনের মধ্যে একবার লেখা আছে, তাই না? তো আমরা একটু রান করে দেখি। রান করলাম, 3 7 10, একবারই কাজ করলো, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই ফাংশন কিন্তু আবার ওই 10ই রিটার্ন করছে। যাক বাদ দেই, এই কমপ্লেক্সিটি না যাই। তো এখন আমি যদি এখানে একটু কল করি, SUM সামকে কল করলাম একটু,
তাহলে এখন কয়বার কাজ করবে? 2 বার। কেন? একবার সামের জন্য আর একবার লেখার জন্য, তাই না? জি জি স্যার। মানে একবার ডিরেক্ট লেখা আর একবার সামের জন্য। তো আমরা এখন রান করি 3 6, এটা কার জন্য কাজ করছে? সামের জন্য। আবার 4 9, এটা কার জন্য? ডিরেক্ট যে লেখা কোডটা ছিল তার জন্য, তাই না? এটা, তাই তো? আচ্ছা, তাহলে যদি সাম যদি ওই কাজ করে তাহলে আমার এর দরকার থাকে। দরকার নাই স্যার। তাহলে আবার একবার সাম লিখে দিই এখানে, যদি 2 জোড়া যোগ করতে চাই আরেকবার কল করলেই হয়। আরেকবার কল করলে এখানেই আসতে যাচ্ছিলাম। এই তো অনেক ঘুরে পেছে আসলাম, তার কারণ কি? যাতে আমাদের বোধগম্য হয়। সোজা কথা, আমি ডিরেক্ট এখানে আসতে পারতাম। তো আমি যতবার সাম কল করব তত জোড়া যোগ করবে। এখন যদি আরো এক জোড়া কল করি, আর একবার কল করি, তাহলে কি করবে? আরো এক জোড়া যোগ করবে, ঠিক কি না? তাই না? জি তো এটা ক্লিয়ার হলো নাকি ক্লিয়ার হলো না? জি স্যার ক্লিয়ার হলো, কিন্তু এটাকে ঘোরাবো কি করে? বুঝলাম না। মানে অসংখ্যবার করতে চাইলে কি করতে হবে? অসংখ্য বার। তো এই অসংখ্য বার যদি করতে চাই, আমরা যদি অসংখ্য বার করতে চাই, তো সেই জায়গায় কি আসবো নাকি? আমরা একটা এই 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 মানে আর কি কাজ করে ফেলবো নাকি? ক্যালকুলেটর তৈরি করে ফেলবো নাকি? জি স্যার, হইতে পারে। আমাদের এই গতদিন কে বললো যে প্রোগ্রামিং থিং প্রবলেম সলভ করে? জি স্যার। গতদিন কে বললো যে প্রোগ্রামিং? তৌফিক বললো না? জি স্যার। এই তৌফিক, তোমাকে কিন্তু তুমি এটা ভাববা না যে তোমাকে ইনসাল্ট করার জন্য আমি কোশ্চেন করতেছি, ঠিক আছে? না স্যার, অবশ্যই মানে আস্তে আস্তে পারলে শিখতে অবশ্যই হবে। বলবো, না পারলে তো এই দেখো, জানতে তৌফিককে হবে। সহজ একটা কোশ্চেন করতেছি, ঠিক আছে? আমি আমার বড় জি, স্যার। ভাইদের, ইউনিভার্সিটির বড় ভাইদের করতাম, তারা সব বড় বড় প্রোগ্রামার। তো আমি বিরক্ত করতাম। এই যে দিলাম একটা ক্যালকুলেটরে প্রেস করলাম 3 প্লাস 7, 3 প্লাস জি স্যার। 7। 7। তো আমি নিজেও তো ভুলে গেছি মনে হয়। তো আমরা যদি একটা ইনপুট নিতে চাই ঠিক এই স্টাইলে, তো তখন আমাদের কি করতে হবে জানা আছে নাকি? স্যার, এই স্টাইলে আমরা ইনপুট নিতে চাই। হ্যাঁ, এবং সেটা যোগ করে দেবে। স্যার প্রশ্নটা আরেকবার একটু বলেন স্যার। আমি লিখলাম 3 প্লাস 7, ধরেন একটা ক্যালকুলেটরে লিখলাম, ক্যালকুলেটরে। তো আমরা যেভাবে একটা চেপে ইন্টার চাপতেছি, ক্যালকুলেটরে কি আমরা ওভাবে একটা চেপে ইন্টার চাপি নাকি? না। না স্যার। তাহলে আমরা 3 প্লাস 7 এরভাবে চাপি, তাই না? প্রেস করি। তো এই 3 প্লাস 7 এভাবে প্রেস করি। তো আমরা এই স্টাইলেই যদি ইনপুট দিতে চাই, তৌফিকের কাছেই আমি জিজ্ঞেস করতেছি যে তখন আমাদের কি করতে হবে? এই স্টাইলে ইনপুট দেব। তাহলে কি একটা স্ক্যানএফ করে একটা ক্যারেক্টার নিয়ে তারপরে করব? না স্যার, আমরা স্ক্যানএফ এর এই যে পার্সেন্টের পরেই আমরা প্লাসটা বসায় দিতে পারি। সম্ভবত আমার কাজটা করছিলাম, কিন্তু এখন সঠিক মনে পড়তেছে না। আচ্ছা, আমারও মনে পড়তেছে না, কিন্তু আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। স্যার এখানে একটা লুপ দিলে তো হয়ে যাবে স্যার। না, লুপ তো হবে। আমি তো এর কথা বলতেছি না, মানে ইনপুটের কথা বলছি। ওই যে ইসে তো যায়নি, মানে অসংখ্য বার কি করে রান করব সেখানে যায়নি। আমি বলতেছি ইনপুটটা নেব এই স্টাইলে, শুধু এটা বলতেছি। এই যেটা অসংখ্য বার কল করবে সেটা তো আমরা করেই ফেলতে পারবো, ঠিক আছে? যাই হোক, ওটা পরে আসি। তো এখন কে হাত উঠাইছে মনে হয়? কে কিছু বলতে চায় না? ভুল করে উঠে গেছে? স্যার এটা তো স্যার ওই যে ইন্টিজার এআরবি ডিক্লেয়ার করে, ইন্টিজার এআরবি ডিক্লেয়ার করে তারপর যে আমরা একটা ফাংশন দেবো a প্লাস b, ওইটা তারপর আমরা আউটপুটে বারবার আসবে যে প্রিন্ট এআরবি, তখন এর জায়গায় 3 আর b জায়গায় 7 স্যার এইভাবে। না, এবি কিছু না, এবি কিছু লিখবো না, এবি কিছু লিখবো না। জাস্ট ক্যালকুলেটরের স্ক্রিনে যা থাকে, ক্যালকুলেটরের স্ক্রিনে আমরা যেভাবে প্রেস করি এভাবে, ঠিক আছে? আর যিনি বললেন আমরা অসংখ্য বার কি করে কল করব, অসংখ্য বার বললেন না একজন, লুপ চালাতে হবে। দেখেন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে প্লাস সাইনটা আমরা ইনপুট দিব, তো সেক্ষেত্রে মনে হয় মানে বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা হয়তো এরকম কিছু করতে পারি যে এই প্লাস সাইনটা যখন ইনপুট দিব তখন সেক্ষেত্রে অ্যাডিশন, তারপর হচ্ছে মাইনাস যখন দিব না, তখন। সেটা ক্যালকুলেটরে তো আমরা তা করি না। ক্যালকুলেটরে কি আমরা তা করি না? আচ্ছা, ক্যালকুলেটরে তো এভাবে ইনপুট দিই।
তাই না? যা টাইপ করো তাই যখন নিয়ে যেটা, হ্যাঁ তাই আমরা করে ফেলবো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ, তাই না? জি আমার খেয়াল নাই, একটু দেখে টেকে করতে হবে, আছে খেয়াল আছে মনে হচ্ছে। তো দেখেন একটা হোয়াইল লুপ নিলাম, ফর লুপ নিলে হলো হোয়াইল লুপের কন্ডিশনে আমি দিলাম 1 মানে কি ওটা সব সময় সত্য, ট্রু, তাই না? অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু। অলওয়েজ ট্রু। তো এর মধ্যে যদি আমরা এবার এই সামকে সাম লিখে দিই, সাম লিখে দিই, তাহলে আমাদের এই সাম করা কখনো শেষ হবে না। কি কোথায় ভুল হলো আমার? ও এই যে লেখাটা, আচ্ছা। তো এখন কি হলো, 1 আর 2 যোগ করলাম, তারপরে বলতেছে আবার করো 5, এটা হলো, আবার করো 8 হলো, শেষ হচ্ছে কখনো? এটা কখন শেষ হবে না, কখনোই শেষ হবে না। তো আমরা একটু ধারণা পেলাম না? জি একটু এইগুলোতে একটু সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? এই তো এখানে ফর লুপ না, হোয়াইল লুপ না, আপনি যে কোনো লুপ ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? যে কোনো লুপ ব্যবহার করতে পারতেন। এই লুপটা হলো ইনফিনিটি লুপ। এই বলেন, ব্র্যাকেটের ভিতরে 1 লিখলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? ও ব্র্যাকেটের ভিতরে 1 লিখলাম মানে হলো, দেখি আমি আপনাদের অ্যানোটেশন গুলো বন্ধ করে দিই, পার্টিসিপেন্ট অ্যানোটেশন। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে 1 লিখলাম, 1 মানে কি ট্রু, আমরা 1 মানে কি ধরি, ট্রু। জি স্যার। কিন্তু আমরা যখন হোয়াইল লুপ শিখছি তখন কি শিখছি, এখানে থাকে একটা কন্ডিশন, তাই না? এটা শিখছি না? জি স্যার। আমার যে স্যার প্রশ্ন করলেন উনি বলেন এখানে একটা কন্ডিশন থাকে না? জি স্যার। কিন্তু আমরা বলতেছি 1 মানে ট্রু, মানে কন্ডিশনটা সব সময় সত্য, কখনো মিথ্যা হবে না, মানে এটা ঘুরতেই থাকবে চলতেই থাকবে, কখনো মিথ্যা হবে না। স্যার এখানে যদি আমি -1 লিখি তাও তো হবে নাকি? দেখি আমি তো দেখি কি হলো, হবে কি? এটা তো ট্রু, যে এটা তো ট্রু, যে কোনো ভ্যালু দিলেই হবে, S1 a plus b যে কোনো ভ্যালু দিলেই হবে, ঠিক আছে? যে কোনো ভ্যালু দিলেই হবে, জি 0 ছাড়া যেগুলো বেরিয়ে দিলে হবে, হ্যাঁ 0 ছাড়া যে কোনো ভ্যালু দিলেই হবে। এই তো তাহলে 1 দিলাম কেন? স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে 0 কে আমরা 1 গেস করি, 0 কে আমরা ট্রু ফলস গেস করি, আর 1 কে ট্রু গেস করি, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য আমরা 1 দিলাম। এটা আমাদের নামাজ কয়টায়? স্যার 5 মিনিট পরে আজান দিবে। তো আমরা এখনই ব্রেক নিয়ে নি, তারপরে ইনশাআল্লাহ আবার স্যার আজকে তো আমরা হাজিরা দিতে পারি না কেউ। সমস্যা নাই, হাজিরা না দিতে পারলে ওটা সিস্টেমের সমস্যা, আগামী দিন ঠিকঠাক দিবেন, এটা সমস্যা নেই। স্যার আমি একটা বলেন। স্যার আমরা হচ্ছে এই যে কোডগুলো কম্পাইলারে ইন্ট কিন্তু ব্যবহার করতে, মানে মেইনের কোনো রিটার্ন টাইপ ব্যবহার করতেছি না, এটা কিন্তু অন্য কোনো কম্পাইলার সাপোর্ট করবে না। ওই সাপোর্ট করে, এই যে ডেভ সাপোর্ট করে, ডেভ। স্যার আমি ডেভটা ইউজ করি নাই, তবে অনলাইন ক্লাস হচ্ছে আপনার কোডগুলো আমি জানি যে অনলাইনে যারা ওই কোড করে এদের কনসেপ্টগুলো স্ট্রং হয় শুধু এই কারণে। কিন্তু লোকাল কম্পাইলারে কোড করলে এই কনসেপ্টগুলো এবং বেস দুর্বল হয়। এর আগেও হচ্ছে মোহাম্মদ আলী স্যার সম্ভবত এইভাবে একটা কোড দিছিল শুধু মেইন দিয়ে। আচ্ছা তো ঠিক আছে, শুধু মেইন দিয়ে হচ্ছে কোডটা ওয়ার্নিং দেখায়, মানে হ্যাঁ ওয়ার্নিং দেখায় এবং কোড কখনো অ্যাকসেপ্টেড হবে না, কোড কখনো অ্যাকসেপ্টেড হবে না, তার কারণ কোড ব্লকে স্যার শুধু সুন্দরভাবে রান হচ্ছে। কোড ব্লক এবং ডেভ সি প্লাস প্লাস একই কাজ করে, মানে এই যে কম্পাইলারগুলো এরা একই কাজ করে, এটা আমরা জেনে তো রাখলামই। এই তো সুইচের ওই কাজটা করার দরকার নাই, আমি যেহেতু এই সাম ফাংশনটা ব্যবহার করছি, তাহলে সামের মতো করে আমার সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ফাংশন ব্যবহার করা যাবে না? যাবে। আরেকটা কোশ্চেন করি, আমরা পারবো ইনশাআল্লাহ ওটা হয়তো। তো আরেকটা কোশ্চেন হলো যে আপনারা যখন ডিভিশন করছিলেন, ভাগ করছিলেন, ভাগের সময় কিছু সমস্যা ছিল না? জি ছিল স্যার, জিরো ডিভাইজার ছিল না, আরো সমস্যা ছিল নাকি? ধরেন এইটা আমার এ ভাগ বি, তখন কি রেজাল্ট ঠিকঠাক আসবে? জি স্যার, না স্যার এখানে আসবে না, পূর্ণ সংখ্যা আসবে। কেন? কারণ এখানে পূর্ণ সংখ্যা আসবে, দশমিকটা আসবে। হ্যাঁ পূর্ণ সংখ্যা আসবে, আমি এটা নিয়ে আর কথা বলবো না, তার কারণ এটা যদি আমরা করতে চাই তাহলে এখানে কি করতে হবে, ফ্লট
প্লট হয় প্লট করতে হবে নাহলে ডাটা কাস্টিং করতে হবে, মেলা উপায় আছে, ঠিক আছে। ডাবল। তো আমরা এখানে কি দেব তাহলে %f, তাই না? তো আশা করি এখন আমাদের আর সমস্যা হবে না যদি ভাগও করতে চাই, তাই না? জি স্যার। তো আপনারা একটু এই প্রোগ্রামটা দেখে এর অনুকরণে যে এই মেইনের আগে এই সাম সহ বিয়োগের জন্য একটা, ভাগের জন্য একটা, গুণের জন্য একটা ফাংশন করে ফেলেন এবং সেটা মেইনের মধ্যে একটু রান করা ট্রাই করেন, ঠিক আছে? আবার বলেন স্যার একটু। একটা এটা তো যোগের কাজ করছে, তাই না? জি স্যার। আরেকটা ফাংশন যেটা বিয়োগের কাজ করবে, আরেকটা ফাংশন যেটা গুণের কাজ করবে, আরেকটা ফাংশন যেটা ভাগের কাজ করবে, এবং সেইগুলো এই মেইনের মধ্যে রান করতে পারি যেন আমরা কল করি, ঠিক আছে? মানে হোয়াইলের মধ্যে না, এমনিতে রান করতে পারি যে আমরা এই যে 4টা ফাংশন নিলাম, যে একটা যোগের জন্য, একটা বিয়োগের জন্য, ভাগের জন্য, আর প্লটটা নিলাম কেন, ভাগের রেজাল্টটা হয়তো এলোমেলো আসতো, সেটা কারেকশন করার জন্য আমরা প্লটটা নিলাম, তাই না? জি। আচ্ছা, আপনারা কি ওই যে যখন লুপ করছিলেন, লুপের সময় কি ফ্যাক্টোরিয়ালের প্রবলেম গুলো সলভ করছেন নাকি? ফ্যাক্টোরিয়াল না, এটা দেখানো হয় না স্যার। না স্যার। এক্সাম্পল না করলে কনসেপ্ট ক্লিয়ার কেমনে হবে? এই তৌফিক, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, তৌফিক, বলেন। ফ্যাক্টোরিয়াল যদি আমরা করি, ফ্যাক্টোরিয়াল, তাই না? ফ্যাক্টোরিয়াল প্রবলেম তো জি সলভ স্যার। করছো না? জি স্যার। তো ফ্যাক্টোরিয়াল করলে আমরা 16 এর ফ্যাক্টোরিয়াল করতে পারবো কি? করলে সমস্যা হবে নাকি? 16 স্যার 16 এর ক্ষেত্রে আমাদের লং লং ডাটা টাইপ নিতে হবে। গুড গুড, আমি এটাই জানতে চাচ্ছিলাম। মানে এগুলো আমাদের কিন্তু ওই যখন আমরা লুপ শিখছিলাম তখন যদি এগুলো একটু দেখতাম হয়তো কনসেপ্টটা আরো ক্লিয়ার হতো। আচ্ছা, যাই হোক, তাহলে আমার কথা তো বোঝা গেল যে আলাদা আলাদা ফাংশন, এটা একটু ট্রাই করেন যে যোগের জন্য একটা, বিয়োগের জন্য একটা, ভাগের জন্য একটা, ঠিক একই স্টাইলে। তো তারপরে একটু সলভ করেন, তারপরে আমরা বাকি কথা বলবো, দেখি। একটু চেষ্টা করেন। এখনই সলভ করব? হ্যাঁ হ্যাঁ, এখনই। ওকে। আচ্ছা আচ্ছা, এটা হলো কোড। তো এটা কোড সবই সাম, সাম 1, সাম 2, সাম 3 কেন? এখানে আলাদা আলাদা করে নিস স্যার। সাম না 1 সাম 2 না, যদি নামগুলো বুঝতে পারছি, কিন্তু হোয়াইল দরকার নাই। 1 নাম্বার হোয়াইল উঠাই দেন। আচ্ছা, হোয়াইল উঠাই দেন, হ্যাঁ। আর এই যে এই যে এই যে এই যে এই যে নামগুলো কারেকশন করেন, উপরের নামগুলো এখানে স্যার। হ্যাঁ, এখানে এটা কি মাল, MUL লিখতে পারেন মাল্টিপ্লিকেশনের জন্য। আচ্ছা স্যার। MUL তো আপনি ইচ্ছা মতো, যেহেতু এই আমরা করতেছি গুণের কাজ, তাহলে মাল্টিপ্লিকেশন। ওকে স্যার। তারপরে এইটা কিসের কাজ? ভাগের কাজ, তাহলে DIV লিখতে পারি আমরা। কিন্তু DIV লিখলে নেবে কিনা সন্দেহ আছে, কারণও আছে। দেখি DIV লিখলে না নিলে পরে অন্য চিন্তা হবে। DIV, হ্যাঁ প্রবলেম হতে পারে কারণ এটা ইউনিক করা তো স্যার। আবার হ্যাঁ হ্যাঁ, তাহলে DIVV দেন, দুইটা ভি দেন, সমস্যা নাই। আচ্ছা স্যার। আচ্ছা, আর এটা দেন সাব, SUB। এটা সাম, ঠিক আছে। না, অ্যাটেন্ডেন্স এখন দিতে পারেনি, অ্যাটেন্ডেন্স কেউ দিতে পারেনি, না দিলে সমস্যা নেই। এইটা আমরা আমাদের দ্বারা সিএসসি স্টুডেন্ট, সিএসসি গ্রাজুয়েট, তাদের এই কোর্স করে লাভ কি? এটা ডিপার্টমেন্টে মেলা কিছু। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমার কিউরিয়াস মাইন্ডস ওয়ান্ট টু নো স্যার, একটা কোশ্চেন। আমি এই যে যারা সিএসসি থেকে আসছে, হ্যাঁ আমি একটু জানতে চাচ্ছি স্যার, যদি আমার কোনো কিছু মনে না করেন। হ্যাঁ স্যার, আমি হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে বিএসসি শেষ করছি। জি জি স্যার, আমি কোশ্চেনটা করতে চাচ্ছি যে আসলে স্যার সিএসসি তে কি শেখানো হচ্ছে, বা আসলে মেইনলি কি শিখতেছে, মানে অন্য কোনো প্রোগ্রামিং? মানে কম্পিউটার সায়েন্সে? জি স্যার। আচ্ছা, আমি অ্যানসার দিই, কারণ আমি তো সিএসসি তে ছিলাম, ঠিক আছে? জি। না, আপনি তো কম্পিউটার সায়েন্সে কি শেখানো হয় এটাই প্রশ্ন আমি একটু বলতাম স্যার, মানে আমাদের ভার্সিটিতে কি। আমি বলি আমি শেষ করি। এই বুয়েট সহ, শুধু বুয়েট না, আমেরিকার কোন ইউনিভার্সিটির কথা যদি ধরেন, সব ইউনিভার্সিটি একই একটা কারিকুলাম আছে, কারিকুলাম, তাই না? মানে সিলেবাস থাকে। এই কারিকুলামটাই জানতে চাচ্ছি স্যার। আমি বলি শেষ করতে দেন। এই কারিকুলামের মধ্যে আমাদের যেটা হয়, আমাদের ইউনিভার্সিটিগুলা সবাই মনে করে যে আমাদের হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখায়, ঠিক আছে? কিন্তু আমাদের ডিপার্টমেন্ট গুলো কিন্তু ডিরেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখায় না। এই যে প্রথম যেমন ধরেন ফার্স্ট ইয়ারে ইংলিশ,
ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এইগুলো কোর্স থাকে ফার্স্ট সেমিস্টারে হয়তোবা। সাথে কম্পিউটার সায়েন্সেসে কম্পিউটার ফান্ডামেন্টাল, সি প্রোগ্রামিং এরকম দুটো একটা কোর্স থাকে। পরে আরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ থাকতে পারে, পাইথন থাকতে পারে, তারপরে C# থাকতে পারে, ঠিক আছে? এইগুলা ডিরেক্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে অনেক ক্ষেত্রে তা থাকে না, অনেক ক্ষেত্রে বিভিন্ন কোর্সের প্র্যাকটিক্যাল গুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে করায়। আর কোর্স গুলো কেমন, ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে মানে এই ধরনের কোর্স গুলো, কম্পাইলার ডিজাইন, ঠিক আছে? তো এই কোর্স গুলা মানে একটা সফটওয়্যার তৈরি করতে, একটা সিস্টেম তৈরি করতে, তারপরে কম্পিউটার আর্কিটেকচার, এই ধরনের কোর্স গুলো থাকে। বোঝা গেল কি? তো তারা যেটা ডেভেলপমেন্টটা শেখে, ডেভেলপমেন্টে কি করে শেখে, তাদের 4th ইয়ারে কখনো থিসিস থাকে, কখনো প্রজেক্ট থাকে, আবার এর মধ্যে ছোট ছোট প্রজেক্টও থাকে। প্রজেক্ট থাকলে তখন তারা ওই প্রজেক্ট হিসেবে এই কাজগুলো টুকটাক শেখে। আবার ডিপার্টমেন্টে কিছু স্যার থাকে যারা একটু অ্যাক্টিভ, যারা ছেলেপেলের সাথে এই কাজগুলো করে। এই আর আপনি আরো ভালো বুঝতে পারবেন কি করে, বুয়েটের ওয়েবসাইটে যাবেন, বুয়েটের ওয়েবসাইটে, ঠিক আছে? তো বুয়েটের ওয়েবসাইটে গেলে ওদের সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। তখন দেখবেন কোর্সগুলো দেখতে পাবেন, মানে কোর্সের সিরিয়ালটা, লিস্টগুলা মোটামুটি। বোঝা গেল কি? আর আমার মনে হয় কি একটু ভাই আমি একটু মানে যারা আছে আর কি, যারা এই সিএসসি থেকে আসছে, কিছু মনে না করলে আমি একটু জানতে চাচ্ছি যে তাদের তো মানে বেসিক প্রোগ্রাম আমরা যেটা এখন শিখতেছি 1 মাসে, এটা তো আমার মনে হয় শেষ করার কথা ছিল তাদের আর কি। এটা প্রথম সেমিস্টারে করানো হয়, প্রথম কিছু কিছু জায়গায় সেকেন্ড সেমিস্টারে করা হয়, কিছু কিছু জায়গায় প্রথম সেমিস্টারে। এই আমাদের একদম যে প্রথম ইয়ার প্রথম সেমিস্টার, ওইখানে আমাদের সি প্রথমে করানো হয়েছে, বুঝছেন? আমাদের কয়েকটা প্রোগ্রাম দেখানো হয়েছে যে আমরা কোডে গেলাম। তো কোডে আমরা বাকি যারা তারা একটু বুঝছি কিনা একটু খেয়াল করে দেখি, এবং এখানে প্রশ্ন থাকলে আমরা করতে পারি বাকি যারা, কিংবা আপনি যদি একটু ব্রিফিং করেন আমাদের ছোট্ট করে, যেহেতু কোডগুলো সব কাছাকাছি। এখানে প্রতিটা কোডই একই রকম, একই ক্যাটাগরি, শুধু এখানে নামটা শুধু চেঞ্জ করা হয়েছে। মানে ওই যে প্রতিটা ক্ষেত্রে নামটা শুধু এখানে চেঞ্জ করে দিয়েছি। এটার কারণটা হলো আমি যদি একই নামে যদি বারবার ভেরিয়েবল করি সেখানে আমাদের সমস্যা হতে পারে। এর জন্য আমি আলাদা আলাদা করে নাম নিয়েছি। আর এখানে ডাবল স্ল্যাশ এন দিয়ে দেওয়া হয়েছে কারণ উপরে যেন 2টা নতুন লাইন নিয়ে আমাদের দেখতে সুবিধার্থে, এর জন্য একটু স্পেস বেশি পাই এজন্য। আচ্ছা, অন্য যারা একটু কোডের উপরে যান, উপরে, হ্যাঁ এভাবে থাকে এখানে। এবার অন্য যারা তারা একটু যদি কারণ না হয়ে থাকে তাহলে একটু প্রশ্ন করতে পারেন, যদি না হয়ে থাকে আমরা কি করছি। আচ্ছা, তাহলে আমাদের এরকম অবস্থা নাই, আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি, তাই তো? বলেন স্যার। অনেকগুলা আমারটা দেখাবো স্যার, আমি প্রশ্ন করব। হ্যাঁ একটু স্যার, এই যে ফ্লোট তো নিল এ থেকে জেড পর্যন্ত, হ্যাঁ এখন আমি যদি তিনটেই নেই এ বি এস, এস দিয়ে যদি আমি সামেশন সাবট্রাকশনের মধ্যে একই রাখি, এস ইকুয়াল টু এ প্লাস বি, সমস্যা হবে না, ঠিক আছে? তো তিনটা একবারই চলে আসার কথা না, একটা ইনপুট দিয়েই? ও আমরা বলতেছি একবার ইনপুট দিয়ে 3টা কাজ করব, তাই তো? একবার তিনটা একই ভাবে চলে আসবে না, তিনটা ভেরিয়েবল এ বি আর একই টাইমে, আবার নতুন করে ইনপুট না দিয়ে? আবার একটু ক্লিয়ার করেন যে আমরা যে ইনপুট দেব একবার, তাই তো? এখানে এই উপরে সামের মধ্যে, তাই তো? জি, সামের মধ্যে a ইকুয়াল দিলাম 5, b ইকুয়াল টু দিলাম 6। হ্যাঁ, তাহলে এটা দিয়ে সামটা দিয়ে সাবট্রাকশন, বাকিগুলো আর ভ্যালু দেব না, তাই তো? জি একবারে চলে আসার কথা না? অবশ্যই চলে আসার কথা, তার কারণ কি ভ্যারিয়েবলটা গ্লোবাল। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, দেখি আমি একটু কাজ করি, তাহলে আমি জিনিসটা বুঝাই দিই। এটা আসবে না, এখানে রেজাল্ট দেখাচ্ছে। ওটা তো সাম না দিলে ভালো হয়। না আমি ক্লিয়ার করি, এই কোডটা দেখেন, কোডটা শেয়ার করেন। জি স্যার, কোডটা শেয়ার করেন এখানে স্যার। আচ্ছা, আমি তো এই কোড এডিট করতে পারছি না। আচ্ছা, আপনি স্ক্রিন অফ করেন, আমি আমারটা দিয়ে বুঝাই। স্যার, আপনি চাইলে আমি শর্টকাটে একটা করছি সেটা দেখাতে পারি। আচ্ছা দাঁড়ান, আমি একটু ক্লিয়ার করি, তারপর দেখেন একটু খেয়াল করে। আমার এইটা হলো সাম, তাই না?
এটা হলো সাম। স্যার তো আমার কোশ্চেনটা হলো এরকম, যে কোশ্চেনটা এরকম যে এইটা আমার এখন ধরলাম আর একটা সাম সাম, আর এখানে তাহলে আমরা দেব বিয়োগ। Minus. ওই যে উনি আলাদা আলাদা ভ্যারিয়েবল ব্যবহার করছে, ওটা না করলেও সমস্যা হতো না। এবার বলতেছে, উনি যেটা বলতেছে, যে প্রশ্ন করলো সে বলতেছে যে আমি যে একবার ইনপুট নিলাম এই এবি, এখানে আর না নিলে কি সমস্যা, তাই না? জি স্যার। তাই তো? জি স্যার, একবারে সামেশন, তারপরে আবার সাবট্রাকশনের রেজাল্টটা চলে আসার কথা। চলে আসার কথা, কিন্তু চলে আগে আসবে? দেখি তো আমরা একটু, আসবে না। কেন আসবে না দেখি? এই অবস্থায় থাকলো, তাই তো? তো এই অবস্থায় থাকলো, গার্বেজ ভ্যালু থাকতে পারে। তো আমরা একটু রান করে দেখি, SUB সাব। তো আমরা এখন যদি রান করি তাহলে একটা দিলাম 2 আর একটা দিলাম 6। আসলো কি? আসলো, তাই না? জি স্যার, আসছে স্যার। আসছে, কিন্তু এই জোড়া ভ্যালুটার আমরা নতুন করে আর ভ্যালু দিতে পারছি না। তো আসছে, তার কারণটা কি? এই ভ্যারিয়েবল গুলো গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে? তো গ্লোবাল ভ্যারিয়েবল এ কি করতেছে, আমাদের ডেটাটাকে অ্যাসাইন করে দিচ্ছে ভ্যালু, আর ওরা ব্যবহার করতেছে। এটা আরো ভালো করার উপায় হলো এইটাকে আমরা কারোর মধ্যে রাখবো না। কোথায় রাখবো? এই মেইনের মধ্যে। এই বোঝা গেছে যে মেইনের মধ্যে ইনপুট নিল, কার ইনপুট? এবির ইনপুট। আর এবি কে ব্যবহার করছে কারা? এ ব্যবহার করছে, এ ব্যবহার করছে, কিন্তু ওই একই ভ্যালুর যোগ হবে, গুণ হবে, ভাগ হবে। বোঝা গেল কি? স্যার এখন কি আউটপুট আসবে স্যার? হ্যাঁ আসবে। স্যার মনে হয় আউটপুট সমস্যা হবে স্যার। এই যে সমস্যা হবে 2 বলতে। আর 7, এই যে আসলো না? আসলো। কেন আসলো বলেন তো? ও গ্লোবাল তার কারণ এই ভ্যারিয়েবল গুলো তো গ্লোবাল। একে মেইন অ্যাক্সেস করছে এখানে, এ অ্যাক্সেস করছে এখানে, ঠিক আছে? এ অ্যাক্সেস করছে স্যার এখানে। একটা প্রশ্ন করব স্যার? হ্যাঁ 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 স্যার এখানে তো আমরা A2 নিছি, B5 নিছি। এক্ষেত্রে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে তো স্যার হিসাবটা আসবে -3 তে স্যার, মানে যেহেতু 2 প্লাস আর B হচ্ছে 5 মাইনাসে। দেখি এই আমরা হিসাবটা স্যার এখানে একটু দেখি আমরা কত নিলাম? 2 আর 5। তো এই যে -3 মানে আসছে। ও আচ্ছা, আমি তাহলে খেয়াল করি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আসার কথা, কিন্তু কখনো কখনো একটু ওলট পালট হয়তো হতে পারে। হলে আমাদের ভুল হতে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ কম্পিউটার ভুল করছে এরকম ভাবার কারণ নাই। তো এই তার কারণ কি, এই ভ্যারিয়েবল গুলো গ্লোবাল ভ্যারিয়েবল, এ এখানে অ্যাক্সেস করছে, মেইন এখানে অ্যাক্সেস করছে, এ এখানে অ্যাক্সেস করছে, ঠিক আছে? স্যার এখানে এই প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা হলো এখানে তো স্যার আমরা ইনপুটটা, ইউজার ইনপুটটা স্যার একবার নিতে পারতেছি। আমাদের তো প্রয়োজন প্রতিবারের জন্য প্রতিবার আলাদা আলাদা ইনপুট নেওয়া। যদি আলাদা আলাদা প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই যে আগের মতো করব। এর মধ্যে থাকলো এই, এর মধ্যে থাকলো এই, ঠিক আছে? তখন তো স্যার সাবে যেখানে স্যার আমাদের a a - b দিয়েছেন, এটা তো স্যার আমাদের অন্য একটা নাম দিতে হবে। কখনোই না, কখনোই না, অন্য নাম না দিলে হবে। অন্য নাম না দিলেও হবে। আচ্ছা, আমরা দেখি একটু। তার কারণ এই যে অন্য নাম না দিলে হবে। এই যে দেখেন 2 দিলাম, 5 দিলাম, ঠিক আছে? 7 দিল, তারপরে সাব যেটা 3 দিলাম আর 8 দিলাম। এই যে অন্য নাম দেওয়া তো লাগেনি, ঠিক তাই না? জি স্যার। তার কারণ হলো মানে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করছে, দরকার নাই। তার কারণ এই ভ্যালুটা আপডেট হচ্ছে, এখানে যেটা ছিল সেটা মুছে যে নতুন ভ্যালু হচ্ছে, এটা নতুন ভ্যালু, ঠিক আছে? দরকার নাই। তো আমরা আজকে এখানে শেষ করি। আমাদের আগামী দিন হয়তো রবিবারে ক্লাস আগামী, তাই তো? তো তখন আমরা একটু খেয়াল করব ওই যে ক্যালকুলেটরের প্রোগ্রামটা আমরা একটু করার ট্রাই করব, ঠিক আছে? ওকে স্যার।